So final field is the field whose value is final. Once you initialize, you cannot change it. Or what is static field? এটা কি static field এর definition? চেঞ্জ করা যাবে না। What is the definition of static field? বলেন। উনি যেহেতু প্রশ্নটা করছে সেই জন্য তার অ্যান্সার দিচ্ছি, কিন্তু অ্যান্সার বুঝতে গেলে তো আপনাকে দুইটা ডিফারেন্স বোঝা লাগবে। তাহলে স্ট্যাটিক ফিল্ড আমরা অনেক আগেই কভার করছি, ওটা ডেফিনেশন কি? সেম হবে, ভ্যালু ইজ শেয়ার্ড, কিন্তু ভ্যালু চেঞ্জ, শেয়ার্ড ভ্যালু যে আপডেট করা যাবে না, এটা কোথায় বলা হয়েছে? তাহলে এখন টু কোয়ালিফাই ফর স্কলারশিপ, হোয়াট ইজ দ্য কাট অফ সিজিপিএ? আইবিতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হলে কাট অফ সিজিপিএ কত? হ্যাঁ, 3.8 না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? তাহলে এটা কি শেয়ার্ড ভ্যালু সবার জন্য, নাকি এক একজনের জন্য এক এক রকম? তাহলে এটা স্ট্যাটিক ফিল্ড। নাও ইজ ইট ফিক্সড অর ইট ক্যান চেঞ্জ? ইট ক্যান চেঞ্জ। এটা পরে 3.7 করতে পারে, 3.9ও করতে পারে। যখন 3.7 করবে সবার জন্যই আবার 3.7। তাহলে ফাইনাল হলো যে এটা চেঞ্জ করা যাবে না, আর ফাইনাল না হলে চেঞ্জ করা যাবে। আর স্ট্যাটিক হলো এভরিবডি অ্যাক্সেস টু ওয়ান পিস অফ ডেটা, সো ইটস শেয়ার। একটা আরেকটাকে কনফ্লিক্ট করে না। একটা ফিল্ড একই সাথে স্ট্যাটিকও হতে পারে, ফাইনাল হতে পারে, স্ট্যাটিক নন ফাইনাল হতে পারে, নন স্ট্যাটিক নন ফাইনাল হতে পারে, আবার নন স্ট্যাটিক ফাইনালও হতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে যদি এই যে প্রশ্নটা করে ফেলছেন, তাহলে আপনাকে যদি এখন এক্সাম্পল দিতে বলি, give example of following combo: class name, field name. field name আপনি বলবেন নন স্ট্যাটিক, নন ফাইনাল। তারপরে আর কি হতে পারে কম্বিনেশন? স্ট্যাটিক, নন ফাইনাল, তারপরে নন স্ট্যাটিক ফাইনাল, নন স্ট্যাটিক নন ফাইনাল, স্ট্যাটিক নন ফাইনাল, তারপরে নন স্ট্যাটিক ফাইনাল, আর হচ্ছে স্ট্যাটিক আর ফাইনাল। এই চারটে যে কম্বিনেশন, নাকি আরো হয়? বলেন বলেন, এটা একটা এক্সাম্পল দেন। ক্লাস নেম, ফিল্ড নেম, মানে স্ট্যাটিকও না ফাইনালও না, শেয়ারডও না, আবার ভ্যালু চেঞ্জ করা যাবে। ক্লাসের নাম বলেন, স্টুডেন্ট। ফিল্ডের নাম বলেন, আইডি কি চেঞ্জ করা যায়? ওয়ান্স অ্যাসাইন্ড। তাহলে এটা নন ফাইনাল বলতেছেন কেন? সিজিপিএ। আবার বয়সে আসছেন, ডেট অফ বার্থ, এজ কেন ফিল্ড বানাবেন? ওটা কন্টিনিউয়াসলি আপনাকে আপডেট করতে হবে, কারণ এজ কন্টিনিউয়াসলি প্রতিদিন আপনার এজ চেঞ্জ হচ্ছে, হুইচ ইজ আননেসেসারি।
ডেট অফ বার্থ এটা প্রয়োজন ছাড়া এটা আপডেট করাই যাবে না, সো এটা নিয়ে কোনো প্রসেসিং নাই, শুধু গেটার দিয়ে রিড করা ছাড়া। এটার একটা এক্সাম্পল দেন। বলুন। ক্লাসের নাম স্কলারশিপ, ফিল্ড নেম মিনিমাম, গুড। তাহলে এটা বুঝতেছেন যে স্কলারশিপ ক্লাসের যে মিনিমাম সিজিপিএ, এখন স্কলারশিপ ক্লাসের আরো তো ফিল্ড থাকবে, সেটা কি? স্টুডেন্ট আইডি, কত পার্সেন্ট পেলো, এটসেট্রা। আচ্ছা, ওখানে স্টুডেন্ট আইডি কিন্তু ফরেন ফিল্ড, আলোচনা হয়েছে এগুলো, আজকে হবে। ওকে, ঠিক আছে, এটা বলেন। অথবা এখানে আরো এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরেন ইনকাম ট্যাক্স পরিপত্র। পরিপত্র ইংরেজি কি? হ্যাঁ, পরিপত্র ইংরেজি কি? ধরেন ইনকাম ট্যাক্স বুলেটিন বা ইনকাম ট্যাক্স গাইড। তাহলে এখানে আপনার স্ট্যাটিক ফিল্ড কি হতে পারে? যে ম্যাক্সিমাম ট্যাক্স রেট, এটা সবার ইনকাম ট্যাক্সের জন্য একই। বাংলাদেশে কারেন্টলি 25%। ওকে, ম্যাক্সিমাম পার্সোনাল ট্যাক্স রেট, কর্পোরেটের জন্য আবার ভিন্ন হয়। পার্সোনাল ট্যাক্স রেট, ম্যাক্সিমাম পার্সোনাল ট্যাক্স রেট এই মুহূর্তে বাংলাদেশে 25%, না 30%। তাহলে হাইয়েস্ট ইনকাম ট্যাক্স অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি 30%-এর ব্র্যাকেটেও করতে পারে সাম অফ ইউর ইনকাম। তাহলে আপনি যদি এখন 50 লাখ টাকা আপনার ইনকাম হয়, তাহলে কিন্তু আপনার 50 লাখ টাকার একটা পার্ট 30%-এ পড়ে যাবে। ঠিক আছে, প্রথম 3.5 লাখ টাকা 0%, পরবর্তী 1 লাখ টাকা মনে হয় 5%, পরবর্তী 4 লাখ টাকা 10%, নেক্সট 5 লাখ 15%, নেক্সট এরকম মেবি 10 লাখ 5 লাখ 10%, 20%, নেক্সট 10 লাখ 25%, অ্যান্ড রেস্ট অফ দ্য 30%. তাহলে আপনার হাইয়েস্ট পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট ইজ 30%। এটা সেম ফর অল ট্যাক্স পেয়ার। তো তাহলে ইনকাম ট্যাক্স গাইড যদি আপনি ভার্সন তৈরি করেন অনেকগুলো, কিন্তু এইটা আপনার এখন ইনকাম ট্যাক্স গাইড না বলে আপনি এখানে বলতে পারেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন। তাহলে আপনি যখন একটা রিটার্ন তৈরি করতেছেন, ওখানে আপনার ম্যাক্সিমাম কত ট্যাক্স রেট আপনি ইউজ করছেন সেটা একটা ফিল্ড হিসাবে যদি থাকে, তাহলে সেটা স্ট্যাটিক ফিল্ড হিসাবে কোয়ালিফাই করবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দেন। নন স্ট্যাটিক কিন্তু ফাইনাল, শেয়ার্ড না, বাট দ্য ভ্যালু ক্যানট বি চেঞ্জড। আইডি, তাই না? যে কোনো টাইপের আইডি। তাহলে স্টুডেন্ট আইডি, তারপর হ্যাঁ নাম, এটা ডিপেন্ডস অন অ্যাপ। কিছু কিছু অ্যাপে নেম চেঞ্জ অ্যালাউড। যেমন এটা যদি আপনার কাজী অফিসের অ্যাপ হয়, নেম চেঞ্জ অ্যালাউড। আপনার বিয়ে হইলে অনেকে নাম চেঞ্জ হয়, তাই না? আবার অনেকে ধরেন রিলিজন চেঞ্জ করলে নাম চেঞ্জ হইতে পারে। আবার এনআইডি অ্যাপ্লিকেশনেও নাম চেঞ্জ অ্যালাউড। আপনার ইনিশিয়াল এনআইডি করার সময় নাম ভুল, স্পেলিং ভুল হইতে পারে, তখন আপনি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যখন সংশোধনের আবেদন করবেন নাম চেঞ্জ হতে পারে। আবার আইইউবিতে জেনারেলি নাম চেঞ্জ অ্যালাউড না, নাকি অ্যালাউড?
সার্টিফিকেট যেটা সেটাই, কিন্তু আইবি তো আসলে এটা অ্যালাউড। কারণ হলো আইরাসে অনেকের নাম ভুল আসে, তো তখন ওই যে রেজিস্টার অফিসে গিয়ে অ্যাপ্লাই করলে যে আমার সার্টিফিকেটের সাথে আইরাসেরটা মিলতেছে না, তো ওইটা হচ্ছে ডাটা এন্ট্রির ভুল, মানে এই এন্ডের ভুল, কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে যে আমার এটা ভুল আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে গ্লিচের কারণে, কারণ এটা অটোমেশন করা হয় নাই, ম্যানুয়াল ইনপুট দিতে হয় বলে। কিন্তু কিংবা আপনি যখন অ্যাপ্লাই করছেন ফর অ্যাডমিশন, আপনি ফর্মে ভুল দিছেন, হইতে পারে না টাইপিং মিস্টেক, ওটা তো আর ভ্যালিডেশনের কোনো সুযোগ নাই। আপনার নাম আপনি কি টাইপ করছেন এটা তো এটা এটা ভ্যালিডেট করবে কিভাবে? আপনি পাসওয়ার্ড কয় ডিজিট দিচ্ছেন, স্পেশাল ক্যারেক্টার, ওইটা ভ্যালিডেট করা যায়, নাম কিভাবে ভ্যালিডেট করবে? হ্যাঁ, করতে পারে যে নামের মধ্যে কোনো ডিজিট থাকা যাবে না, অ্যালফাবেট ছাড়া আর কিছু থাকবে না, অ্যালফাবেট আর ডট ছাড়া আর কিছু থাকবে না, এর বেশি তো আর নামে ভ্যালিডেট করার কিছু নাই। তা আপনি যদি স্পেলিং ভুল করে থাকেন, হতে পারে না সার্টিফিকেটটাই আপনি লিখতে গিয়ে একটা কি মিসপ্লেস হয়ে গেছে, তো আইরাসে তো ওইটাই চলে আসছে। ডকুমেন্টস তো আপনি পিডিএফ আপলোড করে দেন, যায় যদি আপনার ওই ওএমআর রিডার থাকে সেটা যায়, কিন্তু সেই দায়িত্ব তো আর এটা জেনারেলি কেউ নেয় না, নর্মালি আপনাকেই টাইপ করে দিতে হয়। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কোথাও, বা স্কলারশিপের জন্য যখন কোথাও অ্যাপ্লাই করবেন, ফর্ম ফিল আপ আপনাকেই করতে হবে। এখন ওখানে আপনি অ্যাড্রেস ভুল টাইপ করলে, নাম ভুল টাইপ করলে, দ্যাটস অন ইউ। তো সেটা যদি অ্যালাউ করে যে সংশোধনের জন্য, তাহলে আপনার এটা ফাইনাল হবে না, আর অ্যালাউ না করলে এটা ফাইনাল। তাহলে আইডি যে অ্যাটলিস্ট ফাইনাল, এটা তো আমরা এগ্রি করি। আর কি হতে পারে স্টুডেন্টের? নন স্ট্যাটিক বাট ফাইনাল। ইমেল, নাও ক্যান ইমেল বি চেঞ্জড অর নট? এখন আইইউবির ডাটাবেজে আপনার দুইটা ইমেল আছে, একটা হচ্ছে আইইউবি ইমেল আর একটা হচ্ছে পার্সোনাল ইমেল। তাহলে কোনটা ফাইনাল হবে? আইইউবি ইমেল। বাট দ্য পয়েন্ট ইজ, এই ফিল্ডটা রাখারই প্রয়োজন নাই। আপনার আইডি থাকলেই তো ইমেল জানা যাচ্ছে, হোয়াট ইজ ইউর ইমেল, ইউর আইডি অ্যাট আইইউবি। তাহলে এটা আলাদা করে একটা স্টোর করাটা, এটা ইজ নট এ গুড ডিজাইন ইন টার্মস অফ স্টোরেজ পার্সপেক্টিভ। তাহলে এটা রাখারই দরকার নাই। সেক্ষেত্রে আপনার পার্সোনাল ইমেলটা ফিল্ড হিসাবে থাকবে, বাট দ্যাট ইজ নট ফাইনাল, ইউ ক্যান চেঞ্জ ইউর পার্সোনাল ইমেল। আর কি হতে পারে? হ্যাঁ, ব্লাড গ্রুপ, তারপর আপনার ডেট অফ বার্থ এটসেট্রা। বুঝলাম, এটার একটা এক্সাম্পল দেন এখন। ক্লাসের নাম বলেন আগে। ফিল্ডের নাম? why it is a field of student class? Why it is a field? Which data qualifies to be a field of a class by definition? বলেন। এটা আপনি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলতেছেন, কিন্তু আমি জেনারেলি জিজ্ঞেস করতেছি যে জেনারেলাইজড ওয়েতে যদি আমরা ডিসক্রাইব করতে চাই, ডিফাইন করতে চাই, যে when we say that that data, particular data qualifies to be a field based on what characteristics? যে কোনো ডাটাকেই কি আমি আমার ফিল্ড বানাবো? তাহলে একটা ডাটাকে, একটা পিস অফ ইনফরমেশনকে আমি আমার ক্লাসের ফিল্ড বানাতে চাচ্ছি, তার কোয়ালিফাইং ক্রাইটেরিয়াটা কি হবে? যে ওই ডাটাটা না থাকলে আমাকে কমপ্লিট অবজেক্ট বলা যাবে না।
তাহলে আমার যদি একটা আইডি না থাকে, আই এম নট অ্যান এমপ্লয়ি ইন দ্য আইরাস ecosystem. I cannot claim myself as an employee if I don't have an employer, if I don't have a name, if I don't have a date of birth, date of joining. So এই ইনফরমেশন গুলো integral part of my existence, integral part of my identity as an object. এখন সেমিস্টার নাম্বারটা কেন একটা স্টুডেন্টের আইডেন্টিটি, সেমিস্টার নাম্বারের সাথে আপনার স্টুডেন্ট হওয়ার না হওয়ার কি সম্পর্ক? আপনি একটা স্টুডেন্ট হয়ে ওঠা আইইউবির, আপনি এসএসসি এইচএসসি পাস করছেন বা ও লেভেল এ লেভেল পাস করছেন, ইউ আর নট এ আইইউবি স্টুডেন্ট। এখন এই যে আইইউবিতে ভর্তি হয়ে যে আইইউবির স্টুডেন্ট হয়ে ওঠা, এটার সাথে সেমিস্টার নাম্বার আপনার ফিল্ড হিসাবে কি রিলেশন আছে না নাই? নাই। তার স্টুডেন্ট হ্যাজ অ্যান অ্যাডভাইজার, তাহলে অ্যাডভাইজার কি একটা ফিল্ড হতে পারে? অ্যাডভাইজার অবজেক্ট, স্টুডেন্ট হ্যাজ এ অ্যাডভাইজার। কন্টেন্ট ফিল্ড কখন হবে? যখন সেটা কন্টেইন করে। এখন ক্লাসকে যখন, ক্লাসের অবজেক্টকে যখন কন্টেইন করে আমরা ক্লাস ডায়াগ্রামে দেখাই, প্রিমিটিভসকে যখন কন্টেইন করে ক্লাস ডায়াগ্রামে দেখানোর দরকার নেই, কিন্তু প্রিমিটিভও তো সে কন্টেইন করে। র্যাপার ক্লাস বা লাইব্রেরি ক্লাসকে যখন কন্টেইন করে ওইটাও আমরা ক্লাস ডায়াগ্রামে দেখাই না। কারণ কি? কারণ ওই ক্লাস তো আর আমরা বানাবো না, এটা অলরেডি লাইব্রেরিতে আছে। কিন্তু কনসেপচুয়ালি সবই কন্টেইনমেন্ট, যেটা ফিল্ড সেটাই কন্টেইনমেন্ট। এখন এই স্টুডেন্ট হ্যাজ এ অ্যাডভাইজার, এটা কি ঠিক না ভুল? কথাটা কি ঠিক না ভুল? আপনার একজন অ্যাডভাইজার আছে না নাই? আছে। তাইলে কি অ্যাডভাইজার অবজেক্ট এখানে কি কম্পোজিশন বা অ্যাগ্রিগেশন কিছু হবে? স্টুডেন্ট হ্যাজ অ্যান অ্যাডভাইজার নাকি হবে না? আগে বলেন যে এটা হ্যাজ এ রিলেশন কিনা, কন্টেইনমেন্ট কিনা, যেটা গত ক্লাসে আমরা কভার করছি। হাউ? অ্যাডভাইজার অবজেক্টটা কি আপনার ইন্টিগ্রাল পার্ট? ডেট অফ বার্থ কি আপনার ইন্টিগ্রাল পার্ট? ফর এ স্টুডেন্ট ডেট অফ বার্থ, এই ইনফরমেশনটা কি একটা স্টুডেন্ট অবজেক্টের ইন্টিগ্রাল পার্ট? ইয়েস। একটা অ্যাডভাইজার অবজেক্ট কি স্টুডেন্টের ইন্টিগ্রাল পার্ট? What do you think? স্ক্রিন শেয়ার করা আছে, কেউ যদি জয়েন না করেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে প্রবাবলি। বলেন। আমার প্রশ্নটা না বুঝলে বলবেন স্যার প্রশ্নটা বুঝি নাই, আবার আবার প্রশ্নটা রিপিট করেন। বসে থাকলে তো লাভ হচ্ছে না কোনো। ইজ দ্য কোশ্চেন ক্লিয়ার? ওকে, বলেন প্রশ্নটা কি? আপনার সিজিপিএ, এটা আপনার একটা ফিল্ড, কেন আপনি এটা অ্যাকসেপ্ট করতেছেন? দ্য সিজিপিএ, হোয়াট এভার ইট ইজ, দ্য সিজিপিএ ইজ ইন্টিগ্রাল পার্ট অফ স্টুডেন্ট। একটা স্টুডেন্ট অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে হলে তার মধ্যে সিজিপিএ ফিল্টার লাগবে। তাহলে একইভাবে যদি আমরা বলি যে অ্যাডভাইজার তো আর প্রিমিটিভ না, এটা একটা ক্লাস, তাহলে একটা অ্যাডভাইজার ক্লাসের অবজেক্ট স্টুডেন্ট ক্লাসের ফিল্ড হবে কিনা? যেহেতু আপনার একজন অ্যাডভাইজার আছে, অ্যাডভাইজার ক্লাসের অবজেক্ট স্টুডেন্ট ক্লাসের ফিল্ড হবে কিনা? আপনি ফরেন টরেন বাদ দেন, ফিল্ড হবে কিনা আগে সেটা ঠিক করেন। ওয়েলকাম। এই যে আপনাকে সবাই ওয়েলকাম করতেছে আপনার ফ্রেন্ডরা, উনি আবার এইভাবে মানে কি লেট কেন? ভুলবশত আজকে লেট,
আর ভুলবশত আগের দিন আসেনি নাই নাকি? বলেন কি হবে? এটা একটা ইয়েস নো বলতে আপনাদের সমস্যা কি? ইয়েস, কেন ইয়েস? না 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 না, এখানে আপনি জাস্টিফাই করার চেষ্টা করতেছেন একটা স্টুডেন্ট অবজেক্ট হিসাবে স্বীকৃতি দিতে হলে তার মধ্যে একটা অ্যাডভাইজার অবজেক্ট থাকা লাগবে। তা আপনি তো একজন স্টুডেন্ট, তাই না? আপনি যখন ভর্তি হয়েছেন তখন কি আপনি স্টুডেন্ট হন নাই? তখন কি আপনার অ্যাডভাইজার ছিল? আচ্ছা, আর অ্যাডভাইজার ধরেন কথার কথা শুরু থেকেই অ্যাডভাইজার অ্যাসাইন করা আছে, তাহলে অ্যাডভাইজার তো একজন ফ্যাকাল্টি, তাই না? তাহলে অ্যাডভাইজার ক্লাসের মানে ফ্যাকাল্টি ক্লাসের অবজেক্টই এখানে অ্যাডভাইজার হিসাবে থাকবে। তার মানে ফ্যাকাল্টি অবজেক্ট অ্যাজ অ্যাডভাইজার। কিন্তু ফ্যাকাল্টির তো অনেক ইনফরমেশন, যেমন তার ডেট অফ জয়নিং, বা তার নাম্বার অফ পাবলিকেশন, বা তার অ্যাড্রেস, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই তথ্যগুলো না হলে স্টুডেন্ট অবজেক্ট কমপ্লিট না, এটা কি বলা যাবে? না। তাহলে একটা ফুল অ্যাডভাইজার অবজেক্ট কেন আপনার পার্ট হিসেবে রিপ্রেজেন্টেড হবে? আপনার হয়তো জানা দরকার যে আমার অ্যাডভাইজার কোন ফ্যাকাল্টি, এইটুকু জানলেই আপনার কাজ শেষ। কিন্তু ওই ফ্যাকাল্টির এন্টায়ার ইনফরমেশন উইল বি দ্য সাবসেট অফ ইউর ইনফরমেশন। ইফ দ্যাট ইজ নট, দেন ইট শুড নট বি ফিল্ড। ওইটাই, ওই যে ওনার কোশ্চেনের, ওনার এক্সাম্পলের কনটেক্সটে এই কথাগুলো বলা, যে তাহলে সেমিস্টার নাম্বার কোথায় রিলেভেন্ট? রেজিস্টার্ড কোর্সে বা ডিপার্টমেন্ট থেকে যখন কোর্স অফার্ড কোর্সে, ওখানে সেমিস্টার নাম্বার রিলেভেন্ট। কিন্তু একটা স্টুডেন্টকে স্টুডেন্ট বলতে গেলে সেমিস্টার নাম্বার ওখানে থাকা লাগবে কেন? আপনি যখন ভর্তি হয়েছেন তখন তো সেমিস্টার নাম্বারই নাই, নাম্বার অফ সেকশন বলছিলেন, সেকশন নাম্বারই তো নাই। তাহলে সেকশন নাম্বার তো স্টুডেন্টের পরিচয় এস্টাবলিশ করার জন্য, এই তুই কি আইবির স্টুডেন্ট? হ্যাঁ আমি আইবির স্টুডেন্ট। তোর সেকশন নাম্বার কত? কিসের আমার সেকশন নাম্বার? আমার আবার সেকশন নাম্বার কি? কোর্সের সেকশন, রেজিস্টার্ড কোর্সের সেকশন নাম্বার, তাই না? তাহলে সেকশন নাম্বার আপনার ইনফরমেশন না, কিন্তু ওটা আপনি যে কোর্স রেজিস্ট্রেশন করেছেন তার ইনফরমেশন। তোর মেজর কি? আমার মেজর সিএসসি, দ্যাটস ইউর ইনফরমেশন। তোর ডিপার্টমেন্ট কি? আমি সিএসসি ডিপার্টমেন্টের। মাইনর কি? মাইনর অমুক। সিজিপিএ কত? এত সিজিপিএ, ভালো। ক্রেডিট আর্ন কত? এত। এগুলো আপনার ইনফরমেশন। ক্লাসের নাম কোর্স হয়, ওকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তার একটা অবজেক্ট। ডিপেন্ডস, এটা কি অরিজিনাল কোর্স নাকি এটা অফার্ড কোর্স? অরিজিনাল কোর্স মানে আইডেন্টিটি অফ দ্য কোর্স। একটা কোর্সের আইডেন্টিটি কি হবে? কোর্সের আইডেন্টিটি হবে যে কোর্সের আইডেন্টিটি হবে যে ইউজিসি আমাকে যে কোর্সগুলো অ্যাপ্রুভাল দিয়েছে তার পরিচয়টা কি, দ্যাট ইজ কোর্স। তাইলে এখানে আমি বলবো যে আমার কোর্স আইডি, কোর্স টাইটেল, কোর্স আউটলাইন, প্রোগ্রাম আউটকাম লিস্ট, কোর্স লার্নিং আউটকাম লিস্ট, প্রিরিকুইজিট লিস্ট, এইটা একটা ল্যাব কিনা ইত্যাদি। তাহলে এই তথ্যগুলো দিয়ে আমি একটা কোর্স অবজেক্টকে রিপ্রেজেন্ট করি, যা এখন আমার সিএসসি ডিপার্টমেন্টের 200 কোর্স, বিবিএ এর 200 কোর্স, বিজনেস স্কুলে, এরকম সব মিলে আইবিতে 1500 কোর্স ইজিস থেকে অ্যাপ্রুভাল নেওয়া আছে। তাহলে প্রত্যেকটা কোর্সের কিছু ইনফরমেশন থাকে, তাই না, ইউজিসির কাছে। আর ইউজিসিরও তো এটা জানার দরকার আছে না যে আইবি কি পড়ায়। ওখানে কি সেকশন নাম্বার রিলেভেন্ট? রুম নাম্বার রিলেভেন্ট?
না, ওটা তো কোর্সের সাথে কোর্সের আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে না, ওটা একটা আইইউবি কি কোর্স পড়ায় সেই কোর্সের একটা আইডেন্টিটি। সো দিস আর দ্য টিপিক্যাল ইনফরমেশন অফ এ কোর্স ক্লাস। এখন এই কোর্স ক্লাসের অবজেক্টগুলো থেকে বেছে বেছে ডিপার্টমেন্টের থেকে আবার অফার করা হয়। তাহলে যখন কোর্স অফার করা হয় তখন আপনার সেকশন নাম্বার লাগবে, কবে ST9W, কয়টার সময়, রুম নাম্বার কি, ক্যাপাসিটি কত, এইসব লাগবে। তো সেটা আবার হয়ে গেল অফার্ড কোর্স। তো যাই হোক, আমরা সেই আলোচনায় আসবো আজকেই। তাইলে এইটার একটা এক্সাম্পল দেন, দিলে আমরা তাইলে পরের আলোচনায় যেতে পারি। তাহলে বলেন এখানে ক্লাসের নাম কি হতে পারে, ফিল্ডের নাম কি হতে পারে? কোর্স ক্লাস। আচ্ছা, স্ট্যাটিক এবং ফাইনাল এরকম একটা ফিল্ডের নাম বলেন। কোর্স টাইটেল। প্রথম কথা, হোয়াই ইট ইজ স্ট্যাটিক, আগে এটা জাস্টিফাই করেন। ইজ ইট এ স্ট্যাটিক ফিল্ড? না, কেন না? তাহলে এটা শেয়ার্ড হলো কিভাবে? আর ইজ ইট ফাইনাল? ফাইনাল হতে পারে কিন্তু স্ট্যাটিক না, তাহলে এটা দেওয়া যাবে না এখানে। তাহলে বলেন। এখন বাংলাদেশ ইলেকশন কমিশনের অ্যাপে আপনি যদি সিটিজেন একটা ক্লাস রাখেন, তাহলে এখানে আপনার ন্যাশনালিটি কি হবে? ন্যাশনালিটি কি হবে? স্ট্যাটিক না নন স্ট্যাটিক? বাংলাদেশি। And the value, is it final or not? Yes. So this is an example of static and final field. Now, points to be noted, এই ফিল্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রয়োজনীয় to keep as a field because they are very much obvious. তো যেটা আপনার pretty much obvious সেইটাকে আলাদাভাবে স্টোর করার কি দরকার? ইনসাইড এভরি অবজেক্ট। ইনসাইড এভরি হয়তো করবেন না যেহেতু স্ট্যাটিক, বাট সেটারও প্রয়োজন নাই। আবার ওটাকে বলতেছেন চেঞ্জও করা যাবে না, তাহলে তো হার্ড কোড করে দিলেই তো হয়। চেঞ্জও করতে পারবেন না, শেয়ার রাখারই দরকার কি? তাহলে মোস্ট কেসেস স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল ফিল্ডস আউট অফ 100 এক্সাম্পল 90+ এক্সাম্পলস আর অ্যাকচুয়ালি আননেসেসারি। এই জন্য আপনি এই কম্বিনেশনের ফিল্ড খুব কম পাবেন, রেয়ার, আনলেস ইউ হ্যাভ সাম রিজন টু স্টোর ইট অ্যাজ এ ফিল্ড। ওকে, তো তাহলে আপনার কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এখন আসেন আমরা নেক্সট টপিকে চলে যাই, টপিকে থাকি, সেটা হলো যে অ্যাসোসিয়েশন। এখন ক্লাস ডায়াগ্রামে তো আমরা রিলেশনশিপ দেখাবো, কিন্তু দে আর নট অনলি ইজ এ অর হ্যাজ এ, এর বাইরেও দুইটা ক্লাস ক্যান বি রিলেটেড। এখানে যেমন আমি যদি বলি যে ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট, এটা কি ইজ এ? ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট ক্লাস, এখানে রিলেশনশিপটা কি ইজ এ রিলেশন? ইজ ওয়ান অফ দেম এক্সটেনশন অফ অ্যানাদার? ইয়েস অর নো? নো, faculty is not an extension of student. Student is also not an extension of faculty. It doesn't make sense. তাহলে এখানে they are not related by is a relationship. They are also not related by has a relationship. Faculty object as a whole আপনার ডাটা না হইলে আপনাকে স্টুডেন্ট বলা যাবে না, এই কথা যেমন একটা অ্যাবসার্ড কথা। আবার আমি স্টুডেন্ট পড়াই, তার মানে এই না যে স্টুডেন্ট অবজেক্ট অ্যাজ এ হোল সেই ইনফরমেশন আমার মধ্যে ফিল্ড হিসাবে না থাকলে আই এম নট এ ফ্যাকাল্টি, এটাও ডাজন্ট মেক সেন্স। তাহলে এখানে হ্যাজ এ রিলেশনও হচ্ছে না, কন্টেনমেন্টও হচ্ছে না।
কিন্তু ফ্যাকাল্টি ক্লাস আর স্টুডেন্ট ক্লাস অ্যাকচুয়ালি দে আর রিলেটেড, they are associated with each other based on task. তাহলে এখানে কিওয়ার্ডটা হচ্ছে টাস্ক। এখন ফ্যাকাল্টি ক্লাস আর স্টুডেন্ট ক্লাস কি অ্যাসোসিয়েটেড? আর দে রিলেটেড? in IRAS faculty class and student class, are they somehow associated? Based on what? Now, based on what? Based on some activity, task. As a faculty, when I take attendance, that is a task. Now, in that task, student objects are used. When I submit grade, that's a task. In that task, again, student objects are used. So, tamane faculty and student class are associated based on task. So, এই দুইটা ক্লাসের মধ্যে যে রিলেশন, that is association, not inheritance, not contentment, but association. So, what type of relationship between faculty and student? Is it inheritance? The quiz is যদি অপশন থাকে inheritance, এটা no. Composition by aggregation, no. Association, yes. এখন এই অ্যাসোসিয়েশনটা ডাইরেক্টেড না বাইডাইরেকশনাল? If it is directed, then we will say directed association. If bidirectional, then we say general association. Now, who initiates the task? এই যে আমরা অ্যাসোসিয়েট করলাম, faculty submits grade, and in that task, student objects are used. Who initiate the association? Task, faculty. তাহলে ডাইরেকশন হলো faculty to student. Now, if it is always from faculty to student, then it is directed. But for some task, faculty initiates some task where student objects are used, and some cases student initiates some task where faculty objects are used. If both are the case, তখন আমরা এটাকে বলবো directed or general association. Now, is it a directed or general? Faculty and student. How? Proof করেন। রাইট, তাহলে স্টুডেন্ট যখন ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন করে, দ্যাট ইজ দ্য টাস্ক, স্টুডেন্ট ইনিশিয়েট দ্য টাস্ক, যেখানে ফ্যাকাল্টি ইনফরমেশন ইউজ হচ্ছে। তাহলে ডাইরেকশনটা ওই টাস্কের ক্ষেত্রে স্টুডেন্ট টু ফ্যাকাল্টি। আবার ফ্যাকাল্টি যখন অ্যাটেন্ডেন্স নেয়, গ্রেড সাবমিট করে ইত্যাদি, তখন ফ্যাকাল্টি ইনিশিয়েট দ্য টাস্ক, যেখানে স্টুডেন্ট ইনফরমেশন ইউজ হয়। ডাইরেকশন ইজ ফ্রম ফ্যাকাল্টি টু স্টুডেন্ট। সো এটা বাই ডাইরেকশনাল বা জেনারেল অ্যাসোসিয়েশন। ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন একটা এক্সাম্পল দেন দেখি। তো তাহলে আমরা যদি আমাদের এখানটাতে আসি, তাহলে ইনিশিয়েটর ক্লাস নেম, ইউজড ক্লাস নেম, ওকে, টাস্ক জেনারেল না বাই নাকি ডাইরেক্টেড, এগুলো একটু আমরা এখন বোঝার চেষ্টা করব। তাহলে একটা এক্সাম্পল দেন। আগের সেকশন থেকে একটা এক্সাম্পল দিয়েছিল যে হিউম্যান রিসোর্স ম্যানেজার ইভ্যালুয়েট পারফরমেন্স ফর অ্যান এমপ্লয়ি। তাহলে ইভ্যালুয়েট পারফরমেন্স অ্যাক্টিভিটিতে এমপ্লয়ি ইনফরমেশন ইউজ হচ্ছে, অ্যান্ড হিউম্যান রিসোর্স HR ম্যানেজার ইজ ইনিশিয়েটিং দ্য টাস্ক। আবার উল্টা দিকে এমপ্লয়ি অ্যাপ্লাই ফর অ্যাপ্রাইজাল, ওখানে সে HR ম্যানেজারের ইনফরমেশন ইউজ করতেছে। যদি করে থাকে তাহলে এটা জেনারেল অ্যাসোসিয়েশন হবে। আরেকটা এক্সাম্পল দিয়েছে ফ্যাকাল্টি স্টুডেন্ট, যেটা আমরা এখানে বললাম এইমাত্র, জেনারেল অ্যাসোসিয়েশন হবে। তাহলে জেনারেলটা মোটামুটি আমরা ধরতে পারছি। একটা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশনের এক্সাম্পল দেন, একমুখী।
আর দুইটা ক্লাসের নাম বলো নাকি। ক্লাস 1 is trying to do something যেখানে ক্লাস 2 ইউজ হবে। তাহলে আপনাকে তিনটা জিনিস বলতে হবে, ক্লাস 1 এর নাম, হোয়াট ইজ দ্য টাস্ক, এন্ড ক্লাস 2 এর নাম। তাহলে কাস্টমার, ওকে, তাহলে উনি একটা এক্সাম্পল দিতে চাচ্ছেন ডাইরেক্টেডের। উনি বলছে যে এটা ডাইরেক্টেড যেহেতু একমুখী হবে, তাহলে একদিকে দেখাইলেই আমার হবে। ওকে, ইনিশিয়েট করবে, কাস্টমার না শপ? টাস্কটা ইনিশিয়েট করবে কে? শপ ইনিশিয়েট করবে। শপ না শপ ম্যানেজার? দুইটা দুই জিনিস কিন্তু। শপ কিন্তু একটা নন ইউজার মডেল ক্লাস। আপনি কোনটা বোঝাতে চাইছেন, শপ ম্যানেজার না শপ? ওকে, তাহলে শপ ম্যানেজার। আচ্ছা, কি টাস্ক, কাজটা কি? পে বিল। ওকে, শপ ম্যানেজার তো পে বিল করে না, পে বিল করবে শপের বিল, ওই যে শপের যে কারেন্ট বিল টারেন্ট বিল এগুলো, না কিসের বিল? ইনিশিয়েটর। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এসে কোন ক্লাসের ইনফরমেশন ইউজ করবে পে বিল করার জন্য? কাস্টমার। প্রোডাক্ট। তাই এটা কি আপনারা বুঝলেন নাকি বুঝলেন না? এটা কি ঠিক আছে কিনা? সিমিলার একটা এক্সাম্পল আমরা আগের সেকশনে পেয়েছি, এটা হলো যে কাস্টমার এক প্রোডাক্ট কার্ড। তাহলে এই কাজটা করতে গেলে প্রোডাক্ট ইনফরমেশন ইউজ হবে, কিন্তু প্রোডাক্ট ক্লাস হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ কাস্টমার ক্লাস। কারণ প্রোডাক্ট ক্লাস থেকে এমন কোনো অ্যাক্টিভিটি হয় না যেখানে কাস্টমারের ইউজ আছে, আছে কি? ওনার এক্সাম্পলটা আমরা নিতে পারি। ক্যান ইউ গিভ অ্যানাদার এক্সাম্পল অফ ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন? না, প্রোডাক্ট তো একটা ক্লাস, এইখানে কাস্টম মেথড কি থাকতে পারে? অ্যাক্টিভিটি মানেই তো মেথড, তাহলে প্রোডাক্ট ক্লাসে কাস্টম মেথড কি থাকতে পারে? রিমেম্বার, ইটস নট এ ইউজার ক্লাস, ইটস এ নন ইউজার ক্লাস। তাহলে মোস্টলি ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন গুলো হয় নন ইউজার ক্লাসের সাথে, কারণ নন ইউজার ক্লাসের মেথড গুলো হচ্ছে ওই নন ইউজার ক্লাসেরই ডাটা প্রসেসিং। যেমন ম্যাট্রিক্স ক্লাসের কাস্টম মেথড কি? ট্রান্সপোজ, ইনভার্স, ডিটারমিনেন্ট, অ্যাড। এখানে ম্যাট্রিক্স ক্লাসের মেথড ম্যাট্রিক্স ক্লাসের ডাটাকেই ইউজ করে কিছু একটা করতেছে। ওই ম্যাট্রিক্স ট্রান্সপোজে স্টুডেন্ট ক্লাসের কোনো ইউজ নাই। ম্যাট্রিক্স ক্লাসের ইনভার্স মেথডের ভেতরে কোনো স্টুডেন্ট আইডি কোনো ব্যবহার ওখানে নাই, সে তার নিজের যে 2 ডাইমেনশনাল ডাটা সেটাকে সে ইউজ করতেছে। প্রোডাক্ট ক্লাসের মেথড হতে পারে ফর এক্সাম্পল ইজ এক্সপায়ার, তাহলে সে ডেট অফ এক্সপায়ারকে লোকাল ডেটের সাথে মানে কারেন্ট ডেটের সাথে কম্পেয়ার করে ইজ আফটার হলে সে ফলস বলবে, রিটার্ন দিবে, নাহলে ট্রু রিটার্ন দিবে। এখানে তো কাস্টমারের কোনো ইউজ নাই। তো বাই ডাইরেকশনাল অ্যাসোসিয়েশন গুলো মেইনলি হয় ইউজার টু ইউজার, আর ডাইরেক্টেড গুলো হয় মেইনলি ইউজার টু নন ইউজার।
এক্সেপশন আছে অবশ্যই, ইউজার টু ইউজারও ডাইরেক্টেড হতে পারে, নন ইউজার টু নন ইউজারও বাই ডাইরেকশনাল হতে পারে, বাট ইন জেনারেল মেজরিটি কেসেস এই রুলের মধ্যেই পড়ে যাবে, আপনি দেখবেন। ওকে, তাহলে কি আমরা সিচুয়েশন বুঝতে পারলাম? এনি কোশ্চেন বিফোর উই প্রসিড? জি, করে ফেলেন। Yes or no? So far good. Okay. এখন আসলে আমরা আমাদের পরের টপিকে চলে যাব। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ওকে, প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো যে what is unique field. What do you think? When a field is unique, when you say this is a unique field, ওটা তো আপনি ইউজেবিলিটি বলতেছেন যে ইউনিক ফিল্ডের ইউজটা কোথায়, বাট বাই ডেফিনেশন which field can be claimed as a unique field of a class? Value among whom? Right. তাহলে among the objects or instances that particular field value has to be unique. একটার সাথে আরেকটা মিলবে না। So if you have such a field, then that's a unique field. তাহলে স্টুডেন্ট ক্লাসের ইউনিক ফিল্ড কি হতে পারে? আইডি, ইমেল, পার্সোনাল ইমেলও ইউনিক হবে। Which ID? Also the NID, তাই না? Also your phone number. তাহলে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার both email ID, phone number, your student ID and NID, all of them are unique field. Are you convinced? Or can they be duplicate? What about phone number, email? Unique, right? Okay. What about CGPA? CGPA can be unique. It's not unique. It's not. Gender? Gender is also not. Not unique. Date of birth? No. Date of birth are not. Blood group? Blood group, Not unique. So you understand what is unique field, what is non-unique field. Okay. এখন ইউনিক ফিল্ডের ইউজিবিলিটিটা কোথায়? কেন সাধারণত একটা ইউনিক ফিল্ড অনেক ক্লাসেই আমরা দেখি বা বেশিরভাগ ক্লাসেই দেখি? কারণটা হলো when you want to map instance to instance, you need a unique field. অথবা you want to locate or identify or search or filter instance, you need unique field to consider an instance or exclude an instance or compare an instance or map an instance of this class with instance of another class. So এই ম্যাপিং গুলো, সার্চিং, ফিল্টারিং, এগুলো সব ইউনিক ফিল্ডের উপর বেসড হতে হবে। এখন আমি যদি জেন্ডার দিয়ে একটা ইনস্ট্যান্স খুঁজি, পাওয়া যাবে নাকি? অর্ধেক স্টুডেন্ট উইল ম্যাচ দ্যাট। আমি যদি একটা সিজিপিএ দিয়ে স্টুডেন্ট খুঁজি, পাওয়া যাবে? একই সিজিপিএ শত শত স্টুডেন্ট পাওয়া যাবে। So there should be a unique field. Okay, to make the instance usable in a meaningful way, there should be a unique field. যদি না থাকে তাহলে সেটা একটা alternate workaround থাকতে হবে। এখন এই ইউনিক ফিল্ডগুলোর মধ্যে থেকে যেটাকে আমি চুজ করব ফর সার্চিং, ফিল্টারিং, ম্যাপিং এটসেট্রা, উই কল দ্যাট প্রাইমারি ফিল্ড। ওকে, তো তাহলে আমরা যদি এখানে একটু দেখি, the value of this field will be unique for all instances of the class. For example, in citizen class, NID, passport number, email, phone, etc. are unique field. Now what is primary field?
one of the unique fields যদি multiple unique field থাকে, যদি multiple unique field না থাকে, so that is the de facto primary field. আর যদি multiple unique field থাকে, then we choose one to search, identify, map, okay? তাহলে ইউনিক ফিল্ডগুলোর মধ্যে থেকে একটাকে আমরা প্রাইমারি ফিল্ড হিসেবে চুজ করব। সো প্রাইমারি ফিল্ড অফ কোর্স ইজ ইউনিক। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আসেন আমরা যদি অ্যাসোসিয়েশনটাতে আবার একটু ফেরত যাই। এই যে উনি এখানে বলল যে ফ্যাকাল্টি উল্টা হবে, তাই না? হ্যাঁ, ফ্যাকাল্টি সাবমিট গ্রেড, দিস ইজ দ্য টাস্ক, রাইট? টাস্ক তো এটা নাকি? হু ইনিশিয়েট, and in this task student information is used. But think about this, why you are executing this task? At the end of the completion of this task, what is the byproduct? The grade information, isn't it? Outcome ta ki ei task er grade information. Now, is grade information represent student object? No. Does grade information represent faculty object? No. তাহলে এই ইনফরমেশন আমি রিপ্রেজেন্ট করব কি দিয়ে? So I need a class to represent the outcome of this association. So it is called association class. তাহলে আমার এই অ্যাসোসিয়েশন থেকে যে অ্যাসোসিয়েশন ক্লাসটা আসতে পারে তার পোটেনশিয়াল নাম হতে পারে ফর এক্সাম্পল গ্রেড রেকর্ড। স্টুডেন্ট ইনিশিয়েট করতেছে ইভ্যালুয়েট ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি ইনফরমেশন ইউজ হবে, বাট এখান থেকে যে বাই প্রোডাক্টটা আসবে অ্যাজ আউটকাম, টু রিপ্রেজেন্ট দ্যাট উই নিড অ্যাসোসিয়েশন ক্লাস ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন স্কোর ফর এক্সাম্পল। তাহলে কাস্টমার অ্যাডিং প্রোডাক্ট টু কার্ট, তাহলে আমার কার্ট ইনফো ইজ দ্য অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাসোসিয়েশন থেকে যে ডাটা সেট তৈরি হচ্ছে অ্যাজ দ্য আউটকাম, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য যদি কোনো এক্সিস্টিং ক্লাস না পাওয়া যায়, তাহলে আমাকে একটা নতুন একটা ক্লাস বানাতে হবে, দ্যাট ইজ কল্ড অ্যাসোসিয়েশন ক্লাস, out of necessity, right? And this association class will contain foreign fields. Now let's understand what is foreign field first, then we'll come back here. বলেন ফরেন ফিল্ড মানে কি? এটার নাম ফরেন হইল কেন? এই ক্লাসের ফিল্ড, কিন্তু ভ্যালুটা ওর নিজের ভ্যালু না, ভ্যালুটা বিদেশ থেকে আসছে, মানে অন্য ক্লাসের অবজেক্ট থেকে আসছে। তাইলে ফরেন ফিল্ড রাখার উদ্দেশ্য হলো ম্যাপিং স্টাবলিশ করা, ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স ম্যাপিং। তাইলে আমার এই, এখন আমরা যদি এক্সাম্পলে চলে যাই, ধরেন আমি যদি এখন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি ফরেন ফিল্ডের কনসেপ্টটাকে। ধরেন আপনি কোর্স রেজিস্ট্রেশন করতেছেন, তাই না? তাইলে এই যে কোর্স রেজিস্ট্রেশন করতেছেন আপনি, ইউ আর ইনিশিয়েটিং এ টাস্ক। তাহলে এখানে ইনিশিয়েটর ক্লাস হচ্ছে কে? স্টুডেন্ট। এন্ড হোয়াট ইজ দ্য টাস্ক? রেজিস্টার কোর্স। আচ্ছা, তাহলে কোর্স রেজিস্ট্রেশন করলে তো আমার একটা ডাটা তৈরি হবে যে কোন স্টুডেন্ট কোন কোর্সটা রেজিস্ট্রেশন করলো, এরকম একটা ডাটা সেট আমার তৈরি হবে। কিন্তু অ্যাসোসিয়েশনটা কার সাথে হয়েছে? আপনি কোর্স রেজিস্ট্রেশন করছেন কিসের ভিত্তিতে? আইরাসটাকে যদি চিন্তা করেন, হাউ ডিড ইউ রেজিস্টার দোজ কোর্স? কিভাবে? কি অফার্ড কোর্স? আপনার সেন্টেন্স কমপ্লিট করেন। আপনার দিন শেষে রেজিস্টার্ড কোর্স অবজেক্ট তৈরি হবে, দ্যাট ইজ দ্য অ্যাসোসিয়েশন ক্লাস।
কিন্তু এই যে রেজিস্ট্রেশনগুলো করলেন বেসড অন হোয়াট, কি ইউজ করে আপনি কোর্সগুলো রেজিস্ট্রেশন করলেন, কোন ইনফরমেশন ইউজ করেছেন আপনি? কোর্স আইডি, কোন কোর্সের আইডি? সাইবার সিকিউরিটি এই কোর্স তো অফারই হয় না, এটারও তো কোর্স আইডি আছে। তাহলে যে কোনো কোর্সের কোর্স আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন? তাহলে অফার্ড কোর্সগুলোর কোর্স আইডি আপনাকে, তাহলে অফার্ড কোর্স অবজেক্ট যদি না থাকে তাহলে কি আপনি কোর্স রান করতে পারবেন? তাহলে স্টুডেন্ট ক্লাস আর অফার্ড কোর্সের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকে আপনি যেগুলো পিক করবেন সেগুলো ডাটা দিয়ে রেজিস্টার্ড কোর্স তৈরি হবে। ভালো কথা। তাহলে যেগুলো লোড হয় ওগুলো কি? অফার্ড কোর্স। আপনি যখন এই যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করেন লোড হয় কি? অফার্ড কোর্স। আর আপনি যখন রেজিস্টার বাটনে ক্লিক করে চেক আউট করেন তখন জেনারেট হয় রেজিস্টার্ড কোর্স অবজেক্টস। তাহলে স্টুডেন্ট আর অফার্ড কোর্সের যে অ্যাসোসিয়েশন, এখান থেকে অ্যাসোসিয়েশন ক্লাস হিসাবে আসতেছে রেজিস্টার্ড কোর্স। কিন্তু এই অফার্ড কোর্সগুলো কোত্থেকে আসলো? এগুলো তো হাওয়া থেকে টুক করে পড়ে নাই, এগুলো কোত্থেকে আসলো? ডিপার্টমেন্ট হেড কি? তাহলে ডিপার্টমেন্ট হেড যখন কোর্স অফার করছে তখন অফার্ড কোর্স অবজেক্টগুলো তৈরি হয়েছে। তাহলে ডিপার্টমেন্ট হেড কোর্স ইনফরমেশন, বেসিক কোর্স ইনফরমেশন, যেটা যে ইনফরমেশনগুলো একটা কোর্সকে আইডেন্টিফাই করে, ইউজিসি যেগুলো অ্যাপ্রুভাল দিয়েছে সেই কোর্স। তাহলে সেই কোর্স অবজেক্টের সাথে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েটেড, এবং সেখানে টাস্ক হচ্ছে অফার কোর্স। তাহলে ওখান থেকে আবার অ্যাসোসিয়েশন ক্লাস হিসাবে অফার কোর্স তৈরি হয়েছে। তাহলে আমরা যদি এখন এখানে একটু সিনারিওটা দেখার চেষ্টা করি, এই যে এইটা হচ্ছে একটা কোর্স ক্লাস। ডু ইউ এগ্রি যে এই ইনফরমেশনগুলো কালেক্টেড আরো আসতে পারে, বাট যেগুলো আমার মাথায় আসছে ওগুলো দিয়ে আমরা একটা বলছি যে এই ডাটাগুলো কালেকটিভলি একটা কোর্সের আইডেন্টিটি এস্টাবলিশ করে। যে আমার সিএসসি ডিপার্টমেন্টের 200 কোর্স, বিজনেস স্কুলের 200 কোর্স, এভাবে সারা আইইউবিতে হয়তো 1500 কোর্স ইউজিসি অ্যাপ্রুভাল দিয়ে রাখছে। তাহলে ইউজিসির কাছেও তো এই কোর্সের আইডেন্টিটিগুলো থাকবে। তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে কোর্স আইডি, প্রত্যেকটা কোর্সের একটা আইডি থাকবে, টাইটেল থাকবে, আউটলাইন থাকবে, প্রোগ্রাম আউটকাম লিস্ট থাকবে, কোর্স লার্নিং আউটকাম লিস্ট থাকবে, প্রিরিকুইজিট লিস্ট থাকবে, এটা ল্যাব কিনা, এরকম কিছু ডাটা থাকবে, আরো আসতে পারে। তাহলে এগুলো একটা কোর্সকে রিপ্রেজেন্ট করে। তাইলে আমার এরকম একটা কোর্সই অবজেক্ট হয়তো যেটা কিনা সাইবার সিকিউরিটি কোর্স, কিন্তু ওটা তো অফার হয় নাই। তাহলে আমার ডিপার্টমেন্টের কোর্স আছে হয়তো 200, কিন্তু আমি হয়তো ওখান থেকে 25-30টা কোর্স অফার করব। তা আবার এক একটা কোর্সের অনেকগুলো করে সেকশন। তাহলে এই কোর্স ক্লাসের সাথে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লাসের একটা অ্যাসোসিয়েশন হচ্ছে। সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা পাচ্ছি অফার্ড কোর্স। এখন বলেন যে এখানে আমার ইউনিক ফিল্ড কয়টা আছে? এই ক্লাসটাতে হাউ মেনি ইউনিক ফিল্ডস আর দেয়ার? হাউ মেনি? কয়টা? Give me the number. 4টা ইউনিক ফিল্ড। এটা কি ঠিক না ভুল? 2টা? আচ্ছা, আগে ছোট থেকে শুরু করি। 2টা কোন 2টা? কোর্স আইডি, এটা কি ইউনিক? এটা ইউনিক কিনা? কেন ইউনিক?
একটা একটা কোর্স যেটা ইউজিসি অ্যাপ্রুভাল দিছে সেটা ইউজিসির অ্যাপ্রুভাল তো আরেকটা কোর্সের আইডির সাথে মিলবে না। কোর্স টাইটেল কি ইউনিক? এটা অবশ্য আইইউবিতে ইউনিক না, কারণ আইইউবিতে কো অফার্ড কোর্স থাকে, টাইটেল এক, কো অফার্ড কোর্সগুলো টাইটেল এক, কিন্তু আইডিয়া আলাদা। যেমন কম্পিউটার নেটওয়ার্ক, আপনাদের এটার আইডি কি? 300 সামথিং। এখন ধরেন যে নেটওয়ার্ক মাস্টার্স ইন কম্পিউটার নেটওয়ার্ক, ওইটা ওদের জন্য ফাউন্ডেশন কোর্স, আপনার জন্য এটা মেজর কোর্স, ওদের জন্য ফাউন্ডেশন কোর্স। তো দেখা গেল যে 6:30 থেকে 9:30 কো অফার করা হয়েছে, টাইটেল একই, কিন্তু আপনারটা 400, ওদেরটা 500। কোর্স আইডি আপনারটা 400 সামথিং, সিএসসি 400 সামথিং, ওদেরটা 500। বা এই কোর্সটাও কিন্তু কো অফার্ড। সিএসই মেজর যারা তাদের সিএসই 213, আর কম্পিউটার সায়েন্স মেজর যারা তাদের সিএসসি 305। তো আইইউবির ক্ষেত্রে কোর্স টাইটেল ইউনিক না, তাহলে সেই হিসাবে আপনার মতে একটা, আর আপনি 4টা বলছিলেন, বাকি 2টা কি? পিওলো লিস্ট কি সেম হতে পারে না 2টা কোর্সের? পিওলো লিস্ট সেম হতে পারে কেন? কারণ পিওলো তো ফিক্সড, 12টা পিওলো। এই কোর্সে পিওলো এবিসি, ওই কোর্সেও পিওলো এবিসি হতেই পারে। আচ্ছা, সিও লিস্ট এটা ইউনিক হবে, কারণ পিওলোর যে লিস্ট, ওই লিস্টের ডেসক্রিপশন তো সেম, 12টার জন্য 12টা স্ট্রিং ফিক্সড করা আছে, কিন্তু সিও লিস্টের যে সিও গুলো কোর্স আউটকাম, ওটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। এটা আপনার কোর্সের সিও 1 আর একটা কোর্সের সিও 1 এক হবে না, তাহলে এটা ইউনিক হবে, আউটলাইন ইউনিক হবে, কিন্তু প্রিরিকুইজিট লিস্ট আবার সেম হইতে পারে 2টা কোর্সে। সেম হবে না, কারণ আউটলাইনে কোর্সের আইডি বলা থাকবে, আইডি তো ভিন্ন হবেই। কো অফার্ড কোর্সের টাইটেল এক হলেও আইডি তো ডিফারেন্ট হবে। তো কাজে আউটলাইন অ্যাজ এ টেক্সট এরিয়া ইট উইল নট বি সেম। এখন মানে আপনি যদি বলেন যে না, আউটলাইনে আমার আইডি রাখার দরকার নাই, আমি শুধু মডিউলগুলো কি, কোন মডিউলের কন্টেন্ট কি, এগুলো ডিসক্রাইব করব, মার্ক ডিস্ট্রিবিউশনটা ডিসক্রাইব করব, সেই ক্ষেত্রেও এটা কো অফার্ড না হলে ইউনিক হবে, কিন্তু সেই ক্ষেত্রে আবার কো অফার্ড হলে ইউনিক হবে না। এখন এটা তো আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে এটা হবে কি হবে না, কিন্তু আইডি যে ইউনিক হবে এটা ফর শিওর। সিও লিস্ট কো অফার্ড কোর্সের ক্ষেত্রে মিলতেও পারে, নাও মিলতে পারে। আন্ডার গ্রেডের ক্ষেত্রে হইলে মিলে যেতে পারে, যেমন সিএসসি 213, সিএসসি 305, এটার সিও লিস্ট একই হবে, কিন্তু নেটওয়ার্কিং আন্ডার গ্রেড আর মাস্টার্সের সিও লিস্ট এক হবে না। টাইটেল এক, কো অফার্ড, কিন্তু ওখানে ওটা ফাউন্ডেশন কোর্স, তার সিও লিস্ট আলাদা, আপনার এটা একটা মেজর কোর্স, আপনার সিও লিস্ট আলাদা। কোর্স আউটকাম লিস্ট, কোর্স আউটলাইনে বলা থাকে না যে এই কোর্সে কয়টা সিও, আপনাদের দেখবেন 3টা সিও, তো ওই সিও গুলার ডেসক্রিপশন স্ট্রিং, তাহলে সিও 1 একটা স্ট্রিং, সিও 2 একটা স্ট্রিং, সিও 3 একটা স্ট্রিং। না, এই অ্যারে লিস্টটা ম্যাচ, এখানে তো অ্যারে লিস্টটা ফিল্ড, অ্যারে লিস্ট অফ স্ট্রিং হচ্ছে আপনার ফিল্ড না, অ্যাজ এ হোল অ্যারে লিস্ট দে আর আইডেন্টিক্যাল অর নট। আপনি তো ফিল্ড টু ফিল্ড কম্পেয়ার করতেছেন, এখানে ফিল্ড তো অ্যারে লিস্ট অফ স্ট্রিং, তাহলে এন্টায়ার অ্যারে লিস্ট অফ স্ট্রিং অফ ওয়ান কোর্স অবজেক্ট আর দে এক্স্যাক্টলি সেম অ্যারে লিস্ট ফর অ্যানাদার কোর্স অবজেক্ট। হইলে পরে ইউনিক বলতে পারবেন না, না হলে ইউনিক। তাহলে আমরা কয়টা ধরে নিব, এইটা ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে কয়টা হবে, কিন্তু একটা ফর শিওর হুইচ ইজ কোর্স আইডি। বাকি যে আপনি আউটলাইন, সিও লিস্ট, এই দুটাকে আপনি কনসিডার করবেন কিনা, দ্যাট ডিপেন্ডস অন ইউর ইন্টারপ্রিটেশন। তা আমরা যদি 2টা ধরে নেই, ধরে নিলাম যে আউটলাইন কোর্স আইডি যেহেতু থাকবে, কো অফার্ড হইলেও ওটা আইডির কারণেই একটু ভিন্ন হবে, সো আমরা ধরে নিলাম যে 2টা, এখানে আমার ইউনিক ফিল্ড আছে।
এবং আমি প্রাইমারি ফিল্ড হিসাবে ন্যাচারালি কোর্স আইডিটাকে সিলেক্ট করব। তো হয়ে গেল। এখন এই ক্লাসরুম একটা ক্লাস, এখানে রুম নাম্বার, রুম লোকেশন, তাই না, নাম্বার অফ এসি, তাহলে এগুলো হচ্ছে আমার ক্লাসরুম ক্লাসের ফিল্ড। আচ্ছা, ফ্যাকাল্টি ইউজারকে এক্সপ্লেন করে, ঠিক আছে, এখানে ফ্যাকাল্টির ডাটা ফাটা আছে, ওকে। এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফার কোর্স, তাহলে আপনি যখন এই যে কোর্স লোড হয় এই ডাটাগুলো থাকে না আপনার এখানে, যে কোর্স আইডি, টাইটেল, সেকশন নাম্বার, ক্যাপাসিটি, কতজন এনরোলড, কোন ডেতে হচ্ছে, ST9W, টাইম কোনটা, রুম নাম্বার কত, ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম, কোন সেমিস্টার, কোন ইয়ার, এই সবগুলো হয়তো আপনি দেখেন না, কিন্তু এই ডাটাগুলো একটা অফার্ড লিস্টের ইনফরমেশন। এখন এখানে খেয়াল করেন, কোর্স আইডি আর টাইটেল এই দুটো হচ্ছে ফরেন ফিল্ড। ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম ফরেন ফিল্ড, কোত্থেকে আসছে, ফ্যাকাল্টি ক্লাস থেকে আসছে। কোর্স আইডি, টাইটেল, ফরেন ফিল্ড, কোত্থেকে আসছে, কোর্স ক্লাস থেকে আসছে। and also the room number is foreign field, এই ক্লাসরুম ক্লাস থেকে আসছে। তাহলে এই ফরেন ফিল্ডগুলোর কাজ হচ্ছে ম্যাপিং এস্টাবলিশ করা। এই অফার্ড কোর্সটা কোন কোর্সকে রিপ্রেজেন্ট করে, এই যে এই কোর্স আইডি এবং এই কোর্স টাইটেল যে কোর্সকে রিপ্রেজেন্ট করে সেই কোর্স অবজেক্ট। তাহলে এই অফার্ড কোর্স অবজেক্ট আমার এই কোন কোর্স অবজেক্টের সাথে ম্যাপড, এইটা বোঝার জন্য এই কোর্স অবজেক্টের একটা প্রাইমারি ফিল্ড ভ্যালু, কোন একটা কোর্স অবজেক্টের প্রাইমারি ফিল্ড ভ্যালু আমার এই অফার্ড কোর্স অবজেক্টের ফরেন ফিল্ড ভ্যালু হিসাবে থাকবে। তাহলে ফরেন ফিল্ড ভ্যালু, ফরেন ফিল্ডটা আসলে কি, তাহলে ফরেন ফিল্ডটা হলো the value of the foreign field is not a brand new input. Rather, the value of the foreign field is taken from the existing field value of an instance of another class. Make sense? প্রশ্ন করবে বুঝতে অসুবিধা হলে। The rented field type of the other class should be the same or compatible type of the foreign field of current class. তাইলে আমার যেটা ফরেন ফিল্ডের প্রাইমারি ফিল্ড যেটা অন্য ক্লাসের, সেটার তো একটা টাইপ আছে ওই ক্লাসে, আবার আমার ক্লাসে ওইটাকে আমি ফিল্ড বানাচ্ছি, তাহলে এখানে একটা টাইপ থাকবে। তাহলে এই টাইপ দুইটা কি হতে হবে, সেম অর কম্প্যাটিবল, মানে টাইপ কাস্ট যাতে করা যায়, কারণ ভ্যালু ওইটার ভ্যালু এটাতে রাখবো, তাহলে অন্তত টাইপ কাস্ট যাতে করা যায় মিনিমাম এতটুকু হইতে হবে, আর সেম হলে তো কথাই নাই, কিন্তু ডিফারেন্ট টাইপ হইলে হবে না যেটা কম্প্যাটেবল না। তাইলে একটা স্ট্রিংকে আমি ফ্লোটে ফরেন ফিল্ড হিসাবে রাখবো না, হ্যাঁ, কিন্তু একটা ফ্লোটকে আমি ডাবলে ফরেন ফিল্ড হিসাবে রাখতে পারি, তাতে টাইপ কাস্ট করলে আমার ফ্লোটের কোনো ডাটা লস হবে না। ওকে, foreign fields are used to establish instance to instance mapping. যেখানে আমার ফুল ইনস্ট্যান্স আমি অবজেক্ট হিসাবে কন্টেন্ট করব না, সেখানে আমি ফরেন ফিল্ড রাখবো। তাহলে ওই যে বলছিলাম যে স্টুডেন্ট হ্যাজ অ্যাডভাইজার, এইটা কি কন্টেনমেন্ট হওয়া উচিত না, কারণ একজন ফ্যাকাল্টির হোল ইনফরমেশন কেন একটা স্টুডেন্টের ইনফরমেশনের পার্ট হবে, বরং এখানে ম্যাপিংটা ইম্পর্টেন্ট। এই স্টুডেন্ট অবজেক্টের সাথে কোন ফ্যাকাল্টি অবজেক্টটা অ্যাসোসিয়েটেড অ্যাজ অ্যাডভাইজার, তাইলে স্টুডেন্ট ক্লাসে আপনি একটা ফ্যাকাল্টি আইডিটাকে ফরেন ফিল্ড হিসেবে রাখতে পারেন। তো স্টুডেন্ট ক্লাসে ওটার নাম দিতে পারেন আপনি অ্যাডভাইজার আইডি, নাম যা খুশি দেন। তো তখন এই এসকেডি ফ্যাকাল্টি অবজেক্ট তার যে আইডি 4161, এটা তখন আপনার স্টুডেন্ট অবজেক্টের অ্যাডভাইজার আইডিতে বসে যাবে 4161। এনি কোশ্চেন? রায়ান কি ভুলে ঘুমাচ্ছেন?
ভুলে ঘুমাচ্ছেন নাকি? বলেন, আন্ডারস্টুড অর নট? আপনার ঠিক আছে। এদিকে আপনাদের এই যে আমাদের ওবিডিয়েন্ট বয়, এটা ভালো যে আপনি আইডি কার্ড গলায় ঝুলে রাখছেন। এই দু একদিনের মধ্যে কোনো রাত্রেবেলা মারামারি হয়েছে নাকি? বলতেছিল কেউ যেন কি কি ঘটছে আইবির স্টুডেন্ট গ্রুপের মধ্যে। নতুন তো এই যে মোড়েরটা নাকি এই যে পাশে ওই যে গাড়ি বাস রাখে যেটা, ওইটা নাই? ওইটাও তো আছে নাকি? আচ্ছা, ওকে। এখন আসেন যে টেল মি, তাহলে এগুলো আমার ফরেন ফিল্ড অফ মাই অফার্ড কোর্স ক্লাস, এটুকু কি আমরা এগ্রি করছি? এটুকু তো আমরা মোটা দাগে এগ্রি করতে পারি, তাই না? জেনারেলি এগুলোই তো আসে। আচ্ছা, which one is the unique field here? Course ID? না, why not? হ্যাঁ, কোর্স আইডি এখানে ইউনিক। এই ক্লাসে কোর্স আইডি ইউনিক, কিন্তু অফার্ড কোর্সে কি এটা ইউনিক? দুইটা অফার্ড কোর্সের কোর্স আইডি কি হতে পারে? ওটা আপনি আপনার অবজারভেশন থেকে আপনি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করতেছেন, বাট দ্য কোশ্চেন ইজ দেয়ার এনি ইউনিক ফিল্ড? সেমিস্টার নাম্বার, why it is unique? হ্যাঁ, না সেমিস্টার কি ইউনিক? why not? কারণ সবগুলো কোর্সে তো একটা সেমিস্টার অফার আছে, তো সেইটা তো সবার সবগুলো অফার কোর্সে সেম সেমিস্টার হবে, তাহলে ইউনিক কি না? না তা আপনার ব্যাখ্যার সাথে তো উল্টা হয়ে যাচ্ছে। ইউনিক না বলছি, ইউনিক না, কিন্তু আবার বলতেছেন সেম হয়ে যাবে। সেটা ডিফারেন্ট কি না? সেমিস্টারটা, সেমিস্টার ফিল্ডের ভ্যালু কি ডিফারেন্ট নাকি সেম? তাইলে ইউনিক না বলতেছেন কেন? ডিফারেন্ট না হলেই তো ইউনিক। ও ডিফারেন্ট হইলে ইউনিক। হ্যাঁ, ডিফারেন্ট না কেন? না, ডিফারেন্ট না কেন? ডিফারেন্ট না কারণ একটা সেমিস্টারে যে কটা কোর্স অফার হইতেছে সেগুলো সবগুলো ওই সেমিস্টারটাই তো ওইভাবে তো সবগুলো কোর্স অবজেক্টে থাকে। তাহলে এই যে এই সেমিস্টারে যেগুলো অফার হয়েছে সবগুলোর ভ্যালুই তো অটাম, আর তার আগের সেমিস্টারে যেগুলো সবগুলোর ভ্যালুই তো সামার, তার আগে সবগুলোই স্প্রিং। তাহলে সামার অনেকবার পাওয়া যাবে। যতগুলো অফার্ড কোর্স সাবজেক্ট 1/3 হবে সামার, আর অ্যাপ্রক্সিমেটলি 1/3 পাবেন স্প্রিং, 1/3 পাবেন অটাম। তাহলে ইউনিক হলো কি করে? তাহলে এখানে কোনো ইউনিক ফিল্ড আছে না নাই? নাই। তাইলে এইটার সাথে তো ম্যাপ হবে স্টুডেন্টের, ম্যাপ হয়ে তৈরি হবে রেজিস্টার্ড কোর্স। তাহলে এখানে যদি ইউনিকনেস না থাকে তাহলে ওটা কি করে হবে? তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? তো উনি একটা সলিউশন বলছে অলরেডি, সেটা হলো যে কম্বাইন করে ইউনিকনেস তৈরি করতে হবে। তো তখন ওখানে ফরেন ফিল্ড হবে একটা কম্পোজিট ফরেন ফিল্ড, composed of multiple fields of the previous class as composite foreign field, কারণ প্রিভিয়াস ক্লাসে কোনো ইউনিক ফিল্ড নাই। তাহলে আমি ম্যাপিংটা করব কি দিয়ে? তাহলে আমাকে কম্বাইন করে ইউনিকনেস তৈরি করতে হবে। তাহলে এখন বলেন কোন কোন কম্বিনেশনে ইউনিকনেস হতে পারে, কোন কোন ফিল্ডের কম্বিনেশনে ইউনিকনেস হবে? মানে মিনিমাম আপনি তো সবগুলো নিয়েই যদি বলেন যে সবগুলোকে কম্বাইন করলে ইউনিক হবে, হুইচ ইজ অলসো ট্রু, কিন্তু সবগুলোকে কি আপনি কম্পোজিট ফরেন কিতে রাখবেন? যত কম রাখবেন তত আপনার ভালো। তাহলে মিনিমাম কি রাখলে হয়? ডে টাইম রুম নাম্বার। কেন এটা ইউনিক হবে কেন?
দাঁড়ান, এটা ডে কি? এই যে অফার্ড কোর্সটা আপনি নিয়ে বসে আছেন এখন, এই অফার্ড কোর্সের ডে কি ছিল? এসটি টাইম কি ছিল? 420। আর রুম নাম্বার কি ছিল? জিপিএল। তাহলে এসটি 420 জিপিএল, এই ভ্যালুটা, এই কম্বিনেশনের ভ্যালু কি আর কোনো অফার্ড কোর্সে পাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না? হ্যাঁ, জিপিএল 420 আর হচ্ছে এসটি, এই কম্বিনেশনে আর কোনো কেন পাওয়া যাবে না? সামারে পাওয়া যাবে, স্প্রিং এ পাওয়া যাবে, 24-এর অটামে পাওয়া যাবে। কোর্স আইডি সিএসসি 213 সেমিস্টার 4 কোর্স আইডি সেমিস্টার ইয়ারে হবে না, সেকশনটাও লাগবে। এই চারটা দিলে আপনি মিনিমাম এই চারটা দিলে আপনি ইউনিক ম্যাপিং করতে পারবেন। তাইলে এই চারটা সম্মিলিতভাবে আমার রেজিস্টার্ড করতে ফরেন ফিল্ড হবে, যে কোর্স আইডি, সেকশন, সেমিস্টার ইয়ার। এখন এটা তো একটু প্রবলেমেটিক, এই জন্য কি করে অ্যাসোসিয়েশন ক্লাসেও আপনি একটা ইউনিক আইডি ইন্ট্রোডিউস করতে পারেন। এক্সাম্পল দেই, ধরেন আপনি এখানে বললেন যে বিকাশ একটা অ্যাকাউন্ট, ওকে, আমরা বললাম যে বিকাশ অ্যাকাউন্ট। এখানে ফিল্ড কি হতে পারে? অ্যাকাউন্ট আইডি মানে অ্যাকাউন্ট নাম্বার, হুইচ ইজ নাথিং বাট মোবাইল নাম্বার, তাই না? তারপরে আপনার আরো অন্যান্য ফিল্ড যা যা আছে, নেম, ওকে, এনআইডি নাম্বার ইত্যাদি, ওকে, কারেন্ট ব্যালেন্স, কত টাকা ব্যালেন্স আছে, এইরকম আরো অনেক ফিল্ড আপনার থাকতে পারে। এখন আপনি যখন বিকাশে ট্রানজাকশন করবেন, এটা তো অ্যাসোসিয়েশন ক্লাস, তাহলে এখানে ফরেন ফিল্ড কি হবে? কার সাথে কার অ্যাসোসিয়েশন? সেলফ অ্যাসোসিয়েশন, মানে অ্যাসোসিয়েশন দুইটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে হবে তা না, নিজের সাথেও নিজের অ্যাসোসিয়েশন হয়। তখন ক্লাস ডায়াগ্রামে আপনি ওখানে একটা লুপ দিয়ে কানেক্ট করবেন নিজেকে নিজে। এই যে দাগ দেখতেছেন, এগুলো সব কানেকশন। এই কানেকশন দিয়ে ইনহেরিটেন্স, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, এগুলো সব রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এটা একটা স্যাম্পল ক্লাস ডায়াগ্রাম সাবমিটেড বাই অ্যানাদার গ্রুপ ইন প্রিভিয়াস সেমিস্টার। এই ডিফারেন্ট কালার গুলো কি রিপ্রেজেন্ট করে বলেন তো দেখি। আচ্ছা, এটাতে আসবো, তার আগে আমাদের হাতে ফিরে ফেলি। এখানে এই বিকাশ অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ বিকাশ অ্যাকাউন্ট, ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি সেলফ অ্যাসোসিয়েশন। এটা কি ডাইরেক্টেড না বাই ডাইরেকশনাল? জেনারেল না ডাইরেক্টেড? জেনারেল। ওকে, তাহলে এখানে ফরেন ফিল্ড কি হবে? ধরেন এখানে আপনি বললেন মোবাইল নাম্বার তো কয় ডিজিট হয়? আচ্ছা, যেহেতু 0 দিয়ে শুরু হয়, ইট ক্যানট বি নিউমেরিক টাইপ, ইট হ্যাজ টু বি স্ট্রিং। প্লাস ডাবল 8 দিয়ে রাখলে তো স্ট্রিং এমনিতেই হবে, আর প্রিফিক্স 0 রাখতে গেলেও স্ট্রিং করতে হবে। তাহলে এখানে ফরেন ফিল্ড কি হবে? ফরেন ফিল্ডের টাইপ কি হবে? স্ট্রিং। কেন? এই অ্যাকাউন্টের সাথে ম্যাপ করতে হবে। ওকে,
নাম কি দিবেন? সেন্ডার আইডি বা নাম্বার, অলসো রিসিভার নাম্বার, দুইটাই ফরেন ফিল্ড, একই ক্লাসের ফরেন ফিল্ড। এখানে আপনি বলছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে বলছেন সেন্ডার নাম্বার, তো নামে কিছু যায় আসে না। টাইপ শুড বি সেম অর কম্প্যাটেবল। তাহলে এখানে দুইটাই ফরেন ফিল্ড। তার নিজস্ব ফিল্ড কি থাকবে, যেটা এই ট্রানজ্যাকশন অবজেক্টের ওন ভ্যালু, অ্যামাউন্ট, তারপরে ডেট বা টাইম স্ট্যাম্প। ওকে, এগুলো হচ্ছে আমার বেসিক ফিল্ড। এখন এইখানে কি আমার কোনো ইউনিক ফিল্ড আছে? এই চারটা ফিল্ড আমরা দিলাম। আপনি ট্রানজ্যাকশন টাইপ দিতে পারেন, না ওটাতে পরে আসি, কিন্তু আমরা তো মোটামুটি যে আমার কি ডাটা দরকার একটা ট্রানজ্যাকশনকে রিপ্রেজেন্ট করার জন্য, সেন্ডার নাম্বার লাগবে, রিসিভার নাম্বার লাগবে, আর ট্রানজ্যাকশন টাইপটা কি, এটা কি পে বিল নাকি মার্চেন্টকে কি বলে এটা সেন্ড মানি, হ্যাঁ, নাকি কি কি টাইপের ট্রানজ্যাকশন, কত টাকা, আর টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প ইনক্লুড ডেট অ্যান্ড টাইম। এই তথ্যগুলো থাকলে আমরা একটা ট্রানজ্যাকশনকে রিপ্রেজেন্ট করতে পারি। বাট ইজ দেয়ার ইন ইউনিক ফিল্ড? নো। তাহলে আপনি ইউনিক বানাতে পারেন কম্বিনেশন করে। তাহলে কি কি কম্বাইন করলে ইউনিক হবে? না, টাইম স্ট্যাম্প দিলেই হবে, কারণ টাইম স্ট্যাম্প কখনোই দুইটা ট্রানজ্যাকশনে সেম হবে নাকি হবে না, থিওরিটিক্যালি হইতেও পারে, হ্যাঁ, কিন্তু একই সেন্ডার নাম্বার একই রিসিভার নাম্বারের কম্বিনেশনে হবে না। তাহলে এই ইউনিক কম্পোজিট ফরেন ফিল্ড হিসাবে ম্যাপিং করতে গেলে ঝামেলা। তো তখন কি করবেন, আপনি ইউনিক ফিল্ড না থাকলে একটা ইউনিক ফিল্ড ইন্ট্রোডিউস করে দিতে পারেন, সেটা কি ট্রানজ্যাকশন আইডি, তাই না? তাহলে ইন্ট্রোডিউস ইউনিক ফিল্ড ট্রানজ্যাকশন আইডি। সো নাও ইউ হ্যাভ নো প্রবলেম ট্রানজ্যাকশন খোঁজা, ট্রানজ্যাকশন ফিল্টার করা, ট্রানজ্যাকশন সার্চ করা, কারণ নাও ইউ হ্যাভ এ ইউনিক আইডি। তার মানে ইউনিক আইডি থাকলেই কিন্তু আমরা বলতে পারবো না যে এটা একটা মাস্টার ক্লাস। অ্যাসোসিয়েশন ক্লাস অলসো মে হ্যাভ ইউনিক আইডি। আউট অফ কনভিনিয়েন্স আপনি ইন্ট্রোডিউস করতে পারেন, কোনো রেস্ট্রিকশন নাই। জেনারেলি আপনি হয়তো বা করবেনই। কম্বিনেশন যদি অনেক বেশি হয়ে যায় তখন কম্পোজিট না করে একটা ইউনিক আইডি ইন্ট্রোডিউস করে দেওয়া যেতে পারে। তাহলে মাস্টার ক্লাস হলো সেই ক্লাস the class which is not an association class and has a unique field considered as primary field. Association class মানে ক্লাসটা তৈরি হয়েছে to represent the outcome of an association among other classes. এবং ন্যাচারালি মাস্টার ক্লাসে ফরেন ফিল্ড থাকবে না, বাট অ্যাসোসিয়েশন ক্লাসে ফরেন ফিল্ড থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো ইন এ নাটশেল। এখন দিস ইজ নট দ্য এক্সস্টিভ লিস্ট, দিস ইজ সিলেক্ট ফিউ। আমরা আমাদের ক্লাস ডায়াগ্রামে অল্প কয়টা রিলেশনশিপ দেখাতে চাই। এই কোর্সের টাইম লাইন, কতটুকু সময় আমাদের আছে, কতটুকু আমরা পুশ করতে পারি, সবকিছু কনসিডারেশনে নিয়ে
আমরা শুধুমাত্র ইনহেরিটেন্স অর্থাৎ এক্সটেনশন, কন্টেইনমেন্ট অর্থাৎ কম্পোজিশন অ্যাগ্রিগেশন, আর এই ডাইরেক্টেড অর জেনারেল অ্যাসোসিয়েশন, এই কয়টাই শুধু আমরা দেখাবো। বাট এগুলোকে যদি আমরা আরো ডিফাইন করি, আরো ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ হতে পারে, যেটা রিয়েল ডেভেলপমেন্টে ডিজাইনে সেগুলো থাকে, কিন্তু আমাদের এই কোর্সে সেটা পসিবল না। কাজে আমরা শুধু এই কয়টা জিনিসই দেখাবো। এখন যারা যে টাকা পয়সা দিয়ে ক্লাস ডায়াগ্রাম করায় নিয়ে আসেন না, ওখানে দেখা যাচ্ছে যে আরো অন্যান্য জিনিসপত্রও থাকে যেগুলো ক্লাসে করানোই হয় না, ওগুলো করলে আপনি ধরা খেয়ে যাবেন। Any questions so far? Okay, are you good? না কিসের শেষ? এখন এই যে আমাদের অফার্ড কোর্স ক্লাসটা যে আমরা বানালাম, এখানে দেখেন কই অফার্ড কোর্স কই, এই যে দেখেন, এই যে অফার্ড কোর্স ক্লাসটা আমরা বানালাম, এখানে ফরেন ফিল্ড কি আছে? কোর্স আইডি, টাইটেল, এগুলো ফরেন ফিল্ড না? ফ্রম হুইচ ক্লাস? কোর্স ক্লাসের যে কোর্স আইডি আর কোর্স টাইটেল ছিল, তাহলে দেখেন নামে কিছু যায় আসে না। কোর্স অরিজিনাল মানে মাস্টার ক্লাসে ছিল কোর্স টাইটেল, এখানে ফরেন ফিল্ডের নাম দিয়েছি শুধু টাইটেল, দ্যাটস ওকে। কিন্তু এই দুইটা ফিল্ডের ভ্যালু কোর্স অবজেক্টের আমার এই অফার্ড কোর্সের এই দুইটা ফিল্ডের ভ্যালু হিসেবে বসে যাবে। সিমিলারলি ক্লাসরুম থেকে রুম নাম্বার, এখানে নাম চেঞ্জ করি নাই, আর ফ্যাকাল্টির ফিল্ড থেকে এই দুইটা। এখন এইখানে আমার অবজেক্টিভ কি? ফরেন ফিল্ড রাখা। এই অফার্ড কোর্সটা কোন কোর্সকে রিপ্রেজেন্ট করে, এই ম্যাপিংটা করার জন্য, isn't it? And why we are keeping this foreign field? To map this offered course with a course object. এই offered কোর্সটা কোন কোর্সকে রিপ্রেজেন্ট করে? So for that, course ID is enough. Why I am keeping the title here? This is redundant. Unnecessary redundancy of your data. Okay, data crowding. Foreign field, number of foreign field should be bare minimum, যেটা না রাখলেই না। তাহলে আমি তো একটা প্রাইমারি ফিল্ড এখানে ফরেন ফিল্ড হিসেবে রাখছি কোর্স আইডি, দেন ওয়াই আই উইল কিপ টাইটেল। সেম থিং ফর ফ্যাকাল্টি ক্লাস অলসো। এখানে ফ্যাকাল্টি আইডি ইজ ইউনিক, সো এখানে একটা ফরেন ফিল্ড রাখলে আমি ফ্যাকাল্টি অবজেক্টকে ম্যাপ করতে পারি যে এই অফার্ড কোর্সটা কোন ফ্যাকাল্টি অবজেক্ট রেসপন্সিবল। তাহলে ওই ফ্যাকাল্টির কোনো ইনফরমেশন যদি আমার লাগে, আমি ফ্যাকাল্টি আইডি দিয়ে ম্যাপ করে সেখান থেকে বের করে আনতে পারি ফ্যাকাল্টি অবজেক্ট থেকে। তাহলে এখানে আলাদা করে তো নেম রাখার দরকার নাই। এখন প্রশ্ন হলো যে আপনি যখন ওয়ার্ক ফ্লোর বর্ণনা পড়ে পড়ে এগুলো বসাবেন, তখন আপনার রিডান্ডেন্সি আসতে পারে ফরেন ফিল্ডে, and that's okay, but you have to, after you make the initial formation of the class, you scrutinize, is there any multiple foreign field of the same other class? If so, eliminate unnecessary foreign fields. So এই যে আমরা এখানে redundant foreign fields রয়ে গেছে, so this class is not normalized, contain unnecessary extra foreign fields. Now once we eliminate the course title and faculty name, we remove them from the course title সরাই দিছি আর faculty name ও সরাই দিছি। So therefore now we have out of 5 only 3 foreign fields, আর এখানেও field দুইটা কমে গেল। So now this is normalized class, normalized association class having minimum number of foreign fields. তাহলে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি ঢাউস ফ্যাকাল্টি ক্লাস অ্যাডভাইজার নাম দিয়ে তো রাখবো না,
ইনস্টিড আমি একটা ফ্যাকাল্টি আইডি ওখানে রেখে দিব অ্যাজ এ ফরেন ফিল্ড। তাহলে এই স্টুডেন্টের অ্যাডভাইজার কে, আইডি দিয়ে খুঁজো, ফ্যাকাল্টি অবজেক্ট পেয়ে যাবা কে। ফ্যাকাল্টি অবজেক্ট ইটসেলফ অ্যাজ এ হোল শুড নট বি পার্ট অফ স্টুডেন্ট অবজেক্ট, কিন্তু প্রজেক্টর অবজেক্ট অ্যাজ এ হোল শুড বি পার্ট অফ ক্লাসরুম অবজেক্ট। এখানে প্রজেক্টর আইডি রাখলে তো হবে না, এটা কন্টেইনমেন্ট। SSD object as a whole should be part of the laptop object. এখানে SSD ID রাখলে তো ল্যাপটপ চলবে না, SSD অবজেক্টটাই লাগবে। ওকে, তাহলে আপনার কাজ কি এখন? এই উইকেন্ডের মধ্যে একটা ক্লাস ডায়াগ্রাম সাবমিট করতে হবে, এরকম একটা, এরকম যতটুকু হয় আর কি। তাহলে এটা করার জন্য এটা তো আপনাকে একটা সফটওয়্যার দিয়ে তৈরি করতে হবে। তাহলে এই ক্লাস ডায়াগ্রাম হচ্ছে ওয়ান অফ দ্য সিস্টেম ডিজাইন ডায়াগ্রামস। এখন এই সিস্টেম ডিজাইন ডায়াগ্রামস গুলো তো সবাইকে বুঝতে পারতে হবে গ্লোবালি, তাই জন্য এটার একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ UML। তাহলে আমাদের ডায়াগ্রামটা UML ফরম্যাট ফলো করবে। ওকে, কোডিং কনভেনশন যেমন। তাহলে এই ডিজাইন ডায়াগ্রাম, সিস্টেম ডায়াগ্রামগুলো তৈরি করার জন্য আমরা UML ডায়াগ্রাম হিসাবে এদেরকে তৈরি করব। অ্যান্ড UML অ্যাকচুয়ালি অফার্স structural diagrams as well as behavioral diagrams. In real development, dozens of system diagrams, design diagrams are generated. Class diagram is one of the structural diagram. Database design ke represent করার জন্য entity relationship ER diagram. আবার আপনি যদি বিহেভিয়ারাল ডায়াগ্রামের দিকে যান তাহলে যেমন ইউজ কেস ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম, এগুলো বিহেভিয়ারাল ডায়াগ্রাম। ওকে, তাহলে এরকম কম্বিনেশন অফ ডায়াগ্রামস ইউজ করা হয় একটা রিয়েল ডেভেলপমেন্টে, কিন্তু আমাদের সেটা আউট অফ স্কোপ। তা আমরা শুধু একটা ডায়াগ্রামই বানাবো, UML ক্লাস ডায়াগ্রাম, এবং সেইটাকে ফলো করে দ্যাট ইজ দ্য গাইডলাইন ফর দ্য ডেভেলপার টু ইমপ্লিমেন্ট দ্য ক্লাসেস ইন ইন্টেলিজেন্ট। তাইলে আপনি এখন এরকম একটা ডায়াগ্রাম যে বানালেন, এখন এই কালারগুলো কি রিপ্রেজেন্ট করে? প্রথমে এই বক্সগুলো কি রিপ্রেজেন্ট করে? বক্সগুলো কি রিপ্রেজেন্ট করে? অনেকগুলো বক্স দেখা যাচ্ছে। ক্লাস মানে টাইপ অর ইটস ভ্যারিয়েন্ট। তাহলে আপনি যখন একটা নিউ ক্লাস বলেন, সেটা ক্লাস হতে পারে, ইন্টারফেস হতে পারে, রেকর্ড হতে পারে, ইনাম হতে পারে, অ্যানোটেশন হতে পারে। এগেন আমরা বলেছি আমাদের এই কোর্সের স্কোপে শুধু ক্লাস আর ইন্টারফেস আমরা ক্লাস ডায়াগ্রামে দেখাবো টু অ্যাভয়েড কমপ্লেক্সিটি অ্যান্ড টাইম কনস্ট্যান্ট। রেকর্ড আমরা এখানে ইউজই করবো না, ইনাম আমরা লাইব্রেরি থেকে ইউজ করেছি, অ্যানোটেশন আমরা লাইব্রেরি থেকে ইউজ করেছি, উই আর নট গোয়িং টু ক্রিয়েট আওয়ার ওন। তাহলে আমরা শুধু আমাদের অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য মডেল ক্লাস এবং তার একটা ভ্যারিয়েন্ট ইন্টারফেস, এই দুটো আমরা ইউজ করবো। ওকে, তাহলে এই বক্সগুলো হচ্ছে ক্লাস অথবা ইন্টারফেস, ধরে নেন ক্লাস, কারণ সবই ক্লাসের ভ্যারিয়েন্ট। এই কালারগুলো কি ডিফারেন্ট কালার কি রিপ্রেজেন্ট করছে? এই যে কতগুলো গ্রিন বক্স, কতগুলো ব্লু বক্স, ইয়েলো বক্স, গ্রে বক্স, এই কালারগুলো কি মিন করে? এনি আইডিয়া? না, কালারগুলো মিন করে কোন টিম মেম্বার কোনটার জন্য রেসপন্সিবল। তাহলে এই টিম মেম্বার ইজ রেসপন্সিবল ফর identifying, designing and implementing the classes represented in blue color. তাইলে এই যে এই একজন টিম মেম্বার গ্রে কালারের ক্লাসগুলো ডিজাইন করেছে, ইমপ্লিমেন্ট করেছে, ডিজাইন ইন ক্লাস ডায়াগ্রাম, ইমপ্লিমেন্ট ইন ইন্টেলিজেন্ট। ইয়েলো কালারগুলো একজন করেছে, গ্রিন কালারগুলো একজন করেছে, ব্লু কালারগুলো একজন করেছে, আর রেড কালার ওই অন্য কালার দুই একটা দেখতেছেন, এগুলো কমন ক্লাস যেগুলো সবারই লাগবে, এগুলো মানে কমন রেসপন্সিবিলিটি। হ্যাঁ, যেমন লগ ইন করার জন্য মানে আপনি মানে এরকম কিছু থাকতে পারে, সেই ধরনের কিছু জিনিস কমন থাকতে পারে, কিন্তু আপনার হ্যাঁ ওই যে পিঙ্ক কালারের তিনটা দেখা যাচ্ছে, আবার নিচে ওই যে আপনার স্যাফরন কালারের দুইটা দেখা যাচ্ছে,
ওগুলো বাদ দেন, কিন্তু আপনার নিজের এক্সক্লুসিভলি সোল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার যে নিজের কালারের। এখন কথা হলো যে আমার এই যে কোর্স ক্লাস, এই ক্লাসটা কে বানাবে? রায়হান বানাবে নাকি আপনার নাম কি সাকিব বানাবে নাকি জারিন বানাবে নাকি তৌফিক বানাবে? তো ধরেন আইরাস আপনাদের প্রজেক্ট, এই কোর্স ক্লাসটা কে ডিজাইন করবে? সেটা কে? এটা কি কয়েন টস করে করবেন? হ্যাঁ, কিভাবে ভাগ করবেন? সিআরএ রিপোর্টে তো বলা আছে যে আপনার দুইটা ইউজার কি আর গোলগুলো কি, কিন্তু এই যে নন ইউজার ক্লাস কোর্স, এটাকে ডিজাইন করবে, এটাও তো একটা ক্লাস। আপনার এই যে ইউজার ক্লাস এখানে কয়টা? 8টা। বাকিগুলো কি? নন ইউজার ক্লাস। এবং নন ইউজার ক্লাসের মধ্যে আবার বেশিরভাগ অ্যাসোসিয়েশন ক্লাস, কিছু কিছু মাস্টার ক্লাস আর বেশিরভাগ অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে বলেন, এখন আপনার ইউজার হচ্ছে ফ্যাকাল্টি আর স্টুডেন্ট। আপনার ইউজার দুইটা নেন, কন্ট্রোলার অ্যান্ড রেজিস্টার। আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এইচআর ম্যানেজার। আপনার ইউজার ধরেন আরো দুইটা। তাহলে এই কোর্স ক্লাসটা কে ডিজাইন করবে? রায়হান, জারিন না সাকিব? আচ্ছা, আগে বলেন স্টুডেন্ট ক্লাস কে ইমপ্লিমেন্ট করবে, কে ডিজাইন করবে? রায়হান, কারণ উনি চুজ করছে এই দুইটা ইউজার আমার, সিআরএ রিপোর্ট উনি বলে দিছে। ফ্যাকাল্টিও উনি ইমপ্লিমেন্ট করবে। আপনি কোন দুইটা ক্লাস, মানে ইউজার ক্লাস? রেজিস্টার আপনি করবেন, অ্যাকাউন্টেন্ট, এইচআর ম্যানেজার। আর আপনি করবেন, ধরেন আপনি দুইটা পিক করেন, ধরেন পারচেজ অফিসার, আর বা আপনি ধরেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর ডিন। ঠিক আছে, তাহলে হেড, ডিন, রেজিস্টার, কন্ট্রোলার, অ্যাকাউন্টেন্ট, এইচআর, স্টুডেন্ট, ফ্যাকাল্টি। এইগুলো তো নিজেরটা যার যার বুঝতেইছেন, কিন্তু কোর্স ক্লাসটা কে ডিজাইন করবে? রেজিস্টার। গ্রেড ক্লাসটা কে ডিজাইন করবে? গ্রেড ওয়াই, মানে কন্ট্রোলার না। রায়হান, জারিন না সাকিব? কন্ট্রোলার আবার কে? তাহলে গ্রেড ক্লাসটা কে ডিজাইন করবে? রায়হান, সাকিব, জারিন না কি নাম বললেন আপনার নাম? তৌফিক। হ্যাঁ, কে করবে গ্রেড ক্লাস? হ্যাঁ, এইটা আপনাকে বুঝতে হবে নিজেদের মধ্যে। র্যান্ডমলি একটা করলে তো আপনি মার্ক পাবেন না। আপনার দায়িত্ব যেটা সেটা আপনি করবেন। তাহলে এই গ্রেড ক্লাসটা কে বানাবে? কার দায়িত্ব? ওয়াও, হাউ, ওয়াই? না, ভাগ করা যাবে না। লজিক্যালি যার পড়বে তাকে করতে হবে। ভাগ করবেন কি? এটা তো মাছের ভাগা না, এইটুক তুই না এইটুক আমি, বার্গার ভাগ করতেছেন না। এই অবজেক্টটা কার অ্যাক্টিভিটি থেকে জেনারেট হচ্ছে? স্টুডেন্টের কোন অ্যাক্টিভিটি থেকে গ্রেড অবজেক্ট জেনারেট হয়? হ্যাঁ, না না, কোন স্টুডেন্টের কোন অ্যাক্টিভিটি থেকে গ্রেড অবজেক্ট প্রডিউস হয়? গ্রেড তো একটা অ্যাসোসিয়েশন ক্লাস, এটা তো বুঝেন। তাহলে এই গ্রেড অবজেক্টটা তৈরি হয় কার অ্যাক্টিভিটি থেকে? স্টুডেন্টের। কার অ্যাক্টিভিটি থেকে? তাহলে এটা কে ইমপ্লিমেন্ট করবে, কে ডিজাইন করবে? না, রায়হান, কারণ ওনার ইউজার হচ্ছে ফ্যাকাল্টি। আচ্ছা, এবার যদি বুঝে থাকেন, ক্লাসরুম কে অফার করবে? এই ক্লাসটা ডিজাইন করবে কে? প্রথম এই অবজেক্টের অস্তিত্বটা কার হাত ধরে হবে? এই অবজেক্টটা তৈরি হবে কার হাত ধরে? তার দায়িত্ব। ক্লাসরুম না, অফার করছে তো আমি ফরেন ফিল্ড নিয়ে আসতেছি। আমি কি ক্লাসরুম অবজেক্ট বানাইছি নাকি? হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি ক্লাসরুম অবজেক্ট বানায়? এটা কে বানায়? কার দায়িত্ব এটা? রেজিস্ট্রার অফিসও ক্লাসরুম বানায় না। রেজিস্ট্রার অফিস ক্লাসরুম ইউজ করে,
ওই টালি শিট বানানোর জন্য। অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিস আছে আমাদের একটা, O&M বা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, O&M ডিপার্টমেন্ট। ওখানে যারা রেসপন্সিবল, ধরেন O&M ডিরেক্টর বা ফ্যাসিলিটিস ডিরেক্টর, তাহলে ফ্যাসিলিটিস ডিরেক্টরের এই ইউজারটা চুজ করতে হইল, আপনার নাম কি? আব্দুল্লাহ চুজ করছে ফ্যাসিলিটি ডাইরেক্টর, তাহলে আব্দুল্লাহকে এটা ডিজাইন করতে হবে ক্লাসরুম। আচ্ছা, অফার্ড কোর্স কে ডিজাইন করবে? কে? তৌফিক। কারণ তৌফিকের ইউজার হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর ডিন। কারণ হেড অফ দ্য ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি থেকে এই অবজেক্টগুলো তৈরি হবে, বাকিরা অবজেক্টগুলো ইউজ করবে, কিন্তু অবজেক্ট তৈরি করবে হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সো তৌফিককে এটা ডিজাইন করতে হবে। আচ্ছা, রেজিস্টার্ড কোর্স? রায়হানকে এটা ডিজাইন করতে হবে। তাইলে রায়হানের যেগুলো ডিজাইন করার কথা সেগুলোই রায়হান ডিজাইন করবে উইথ দ্য স্পেসিফিক কালার সিলেক্টেড বাই রায়হান। আর এই কানেকশনস গুলো আমরা জুম করে যদি, মানে নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল করব, draw.io বা diagrams.net, আগে এটার নাম ছিল draw.io বাট এখন diagrams.net। এই সফটওয়্যারটা, এটা ওয়েব ভার্সন, ডেস্কটপ ভার্সন দুইটাই আছে। এই সফটওয়্যারটা দিয়ে আসলে এই ডায়াগ্রাম আমরা প্রডিউস করব ক্লাউডে, সিআরএ রিপোর্টের মতো টেমপ্লেটটা ক্লাউডে ছিল। তাহলে টিম লিডার আজকে গিয়ে draw.io তে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করে ফেলেন, বা নেক্সট ক্লাস আমি দেখাবো, নেক্সট ক্লাসেও করতে পারেন। বাট নেক্সট ক্লাসে আসার আগে ম্যানুয়ালি আপনারা যতটুকু পারেন ক্লাসগুলো আইডেন্টিফাই করে রাখেন ফ্রম দ্য ডেসক্রিপশন অফ সিআরএ রিপোর্ট। নেক্সট ক্লাস আমি ডেমো দিব যে সিআরএ রিপোর্টের ওয়ার্কফ্লো থেকে কিভাবে ক্লাস আইডেন্টিফাই করতে হয় অ্যান্ড দেন কিভাবে নর্মালাইজ করতে হয়, এগুলো আমরা করব। করে আমরা একটা স্যাম্পল ক্লাস ডায়াগ্রাম draw.io তে করার চেষ্টা করব। অ্যাকর্ডিংলি একটা ডকুমেন্টেই সবাই, কারণ এটা তো একটা সিঙ্গেল ডকুমেন্ট, এখানে সবাই কানেক্ট করবেন, সবাই যার যে যতটুকু পারবেন যখন পারবেন এখানে আপনি বক্সগুলো বসাইতে থাকবেন। বক্সের মধ্যে আমি কি বসাবো? টাইপের নাম, টাইপের ফিল্ডস এবং টাইপের মেথডস, এটাও আমাকে ইউএমএল এর নোটেশন ফলো করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা নেক্সট করব। তার আগে আমরা কি করলাম, আমরা আমাদের কনসেপ্টটা একটু করে নিলাম। ওকে, স্কোপে আমরা বলেছিলাম যে প্রাইভেট, পাবলিক, প্রাইভেট প্রোটেক্টেড, প্যাকেজ পাবলিক, প্রোটেক্টেড বাকি ছিল। এই প্রোটেক্টেড এখন আপনার আসবে, আজকে করব না নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাস, হ্যাঁ, ক্লাস টাইম শেষ। ওকে, তাহলে এই যে প্রোটেক্টেড স্কোপ এখন আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে উইথ দ্যাট নোট আজকে কিন্তু আমরা ক্লাস ডায়াগ্রামের দিকে অনেকটা আগায় গেলাম। আপনাদের এই উইকেন্ডের মধ্যে সাবমিট করতে হবে ভার্সন 1 বাই স্যাটারডে, ঠিক আছে? মানে স্যাটারডে নাইটের মধ্যে। সো সানডে মর্নিংয়ে সাবমিশন ক্লোজ। ওইখানে যার ক্লাস ডায়াগ্রাম থাকবে না সে কিন্তু ক্লাস ডায়াগ্রামে আবার 0 পেয়ে যাবে। এগুলো ভুল, কিন্তু ভুল ভার্সনই আপনাকে দিতে হবে। আপনার দিন যত যাবে, আপনি সিআরএ রিপোর্ট এখন রিভিউ করেন, দেখবেন যে অনেক কিছু মিসিং আপনি এখন আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে সিআরএ রিপোর্টটা ঠিক করেন যে ওখানে ইনপুটগুলো কি নিতে হবে, ABCD বলা আছে কিনা, ভ্যালিডেশনের রুলগুলো বলা আছে কিনা, ভেরিফিকেশন বা ডাটা প্রসেসিং এ কি করবেন বলা আছে কিনা, আউটপুটে এক্স্যাক্টলি কি দেখাবেন নাম ধরে ধরে বলা আছে কিনা, শো নেসেসারি আউটপুট, টেক নেসেসারি ইনপুট, এভাবে বললে কিছুই হবে না। টেক নেসেসারি ইনপুট মিনস হোয়াট? বলেন যে এই ইনপুট ABCD এই 6টা ইনপুট, শো আউটপুট টু দ্য ইউজার, এটা বললে তো হবে না। শো আউটপুট টু দ্য ইউজার, আউটপুট উইল কন্টেন ABCD বলতে হবে, নাহলে আপনি ডিজাইনই করতে পারবেন না এফএক্সএমএল। টেবিলে যদি দেখাতে চান কয়টা কলাম থাকবে, কে ঠিক করবে? ইনপুট যদি নিতে চান ABCD যদি না বলেন কয়টা নোট বসাবেন আপনি ইনপুট নেওয়ার জন্য? তাহলে এগুলো রিচেক করেন, হ্যাঁ, রিচেক করে ঠিক করেন। আর এখন টাইম চলে আসছে আপনাদের উইথড্র টুইড্রো কে কি দিবেন না দিবেন মোটামুটি গ্রুপের মধ্যে জানেন।
ডিপেন্ডেন্সিগুলো একটু দেখেন, যে যে উইথড্র দিবে তার উপরে যাতে ডিপেন্ডেন্সি না থাকে, সেইভাবে দরকার হলে গোল একটু চেঞ্জ করে দিতে পারেন। রিপোর্টকে আপনি গোল হিসেবে আনতে পারেন যদি গোল খুঁজে না পান। ওকে, তাহলে যাই হোক, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে। আজকে আমরা শেষ করছি।